সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 894তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ সুমন হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে না জেনেই 3 বছর করে গেলেন ছেলের সংসার। এই গল্পটা রাজশাহীর এক সম্ভ্রান্ত পরিবারের গল্প, এক উচ্চবিত্ত পরিবারের গল্প। এবং এই গল্পটা এরকম একটা গল্প যে গল্পটা শোনার পরেই আপনি তাজ্জব হয়ে যাবেন, নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না যে বাস্তবে দুনিয়াতে মানুষরূপী সৃষ্টির শ্রেষ্ঠ জীবগুলা শয়তানের মতো এমন নিকৃষ্ট কাজ করতে পারে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে রাজশাহীর ভাই সুমন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয় জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন জেঠু রয়েছে, আমার 2জন কাকা সহ আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে। আমার বড় একটা বোন সহ ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরে কোন এক প্রত্যন্ত গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা, চাচু, জেঠু সবাই মোটামুটি রাজধানী ঢাকার খুব নামি দামি ব্যবসায়িক। সবার নিজেদের এক একটা করে ব্যবসা প্রতিষ্ঠান আছে। তার মাঝে আমার বাবা হচ্ছে উন্নত। আমার বাবার নিজের কয়েকটা ব্যবসা বাণিজ্য আছে। আমাদের পরিবারটা রাজশাহীর ওই গ্রামের খুবই বিত্তশালী একটা পরিবার, খুবই নামি দামি একটা পরিবার, যার জন্য আমাদের পরিবারের প্রায় সব মেয়েরাই গ্রামে থাকে। আমার মা সহ আমার বোন, আমার ভাই, ইভেন হচ্ছে আমার কাকি, জেঠিমা, আমার দাদা দাদি সবাই গ্রামে থাকে। তারা গ্রামে থাকতে স্বাচ্ছন্দ বোধ করে, এই জন্য সবাই মিলে গ্রামে থাকে। আমার কাকা এবং আমার জেঠু, আমার বাবা সবাই হচ্ছে ঢাকাতেই থাকে। তারা ঢাকাতে ব্যবসা বাণিজ্য করে। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার ওই একান্নবর্তী পরিবারে আমার শৈশবের দিনগুলো ভীষণ ভালোই কাটে। আমার ছোটোবেলাটা অনেক আনন্দমুখর থাকে। বাবা, মা, চাচি, জেঠি সবাই আমাকে অনেক বেশি আদর, যত্ন আর ভালোবাসা দিয়েই বড় করে। আমি একটু একটু করে বড় হই। প্রায় অনেকটা বড় হয়ে যাওয়ার পরেই আমার বরাপুর বিয়ে ঠিক হয়। আমার বরাপুর দেখতে শুনতে অনেক বেশি সুন্দরী ছিল। অনেক সুন্দরী থাকার কারণে আমাদের এলাকায় বরাপুর অনেক বেশি হেনস্থার শিকার হতো। কলেজে যেতে আসতে অনেকেই তাকে বিরক্ত করতো, যার জন্য আমার আব্বা চিন্তা করলো আমাদের পরিবারের প্রায় সব পুরুষরাই শহরে থাকে, তো যেহেতু আর মহিলাদেরকে শহর থেকে আনা হয় না, গ্রাম থেকে আনা হয় না, তো যার জন্য আমার আব্বা আমার মাকে বলে দিল, একটা কাজ করো, তুমি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখো, মেয়েকে বিয়ে দিয়ে দিব। এবং একইভাবে আমার জেঠুকে, আমার দাদা দাদি সবাইকে আমার বাবা তখন জানাই দিল যে আমার বড় বউকে বিয়ে দিবে। এবং বাবার কথা মতো অনেক খোঁজাখুঁজি করার পরে খুব ভালো একটা ফ্যামিলিতে আমার বরাপুর বিয়ে ঠিক হয়। এবং ওই ফ্যামিলিতে খুব ধুমধাম করে অনেক ধুমধাম করে আনন্দ ফুর্তির মাঝে আমার বরাপুর বিয়েটা কমপ্লিট হয়। বরাপুর বিয়ে শেষ হওয়ার পরে আমরা 3 ভাই তখন খুব আরামায়েশেই দিনগুলো কাটাচ্ছিলাম। আমার যে দুলাভাই ছিল তিনি অত্যন্ত ভালো ছিল। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, আমাদের বাড়ি থেকে যাতায়াত করতে যেত এবং মাঝে মাঝে আমরাও বরাপুর বাড়িতে বেড়াতে যেতাম। সব মিলিয়ে আমার ওই শৈশবের দিনগুলো একেবারে অনেক ভালোই কাটে। এমন করতে করতে আমি একটা পর্যায়ে এসএসসি পরীক্ষা দিই। আমি যথেষ্ট পরিমাণের ইমোশনাল একটা ছেলে ছিলাম, এত পরিমাণের আবেগী ছেলে ছিলাম যে আমার কাছে যদি টাকা না থাকতো, আমাদের বাড়িতে কোনো ফকির যদি আসতো ভিক্ষা নেওয়ার জন্য, আমি আমার আম্মার সাথে ঝগড়া শুরু করতাম যে তাকে ভিক্ষা দিতেই হবে। এবং এরকমও হতো যে আমার কাছে টাকা না থাকলে আমি আম্মুর কাছ থেকে কান্নাকাটি করে টাকা নিয়ে হলেও মানুষকে দান সরকার করতাম। ছোটোবেলা থেকে আমি অনেক বেশি আবেগে, যার জন্য আমার বাবা বলে আমি নাকি আমার জীবনে কখনো সাকসেস করতে পারবো না, আমি নাকি আমার জীবনে কখনো উন্নতি করতে পারবো না। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমি অনেক বেশি আবেগী, এবং আবেগী মানুষগুলোই নাকি দুনিয়াতে সবচেয়ে বেশি ধোঁকা খায়। জীবনের শেষ পর্যায়ে এসে আজ আমি বাবার ওই কথার সাথে একমত হলাম। যাই হোক, এমন করে আমি তখন আমার দিনগুলো কাটাচ্ছিলাম। এসএসসি পরীক্ষা দিলাম এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই আমি আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হলাম। কলেজে পড়াশোনা করতেছি। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলাম। এবং সেকেন্ড ইয়ারে ওঠার পরে একটা পর্যায়ে আমাদের পরিবারের মাঝে একটা ভিন্ন রকম সমস্যা দেখা দিল। সমস্যাটা ছিল এরকম যে হঠাৎ করে আমার মা কেমন জানি একটু গম্ভীর হয়ে গেল, কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না এবং ঘরের ভিতরে বেশিরভাগ সময় বসে থাকে। এই বিষয়টা আমার দাদা দাদি খুব ভালো করে বুঝতে পারলো। তারা বুঝতে পারার পর আমাকে বললো যে সুমন, তোর আম্মার কী হয়েছে তা তো বুঝি না, বেশ কয়েকটা দিন ধরে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না,
এরপরে কেমন জানি একটা টেনশনের মধ্যে আছে, কি হয়েছে একটু তুই কথা বলতো। আসলে আমি আম্মুকে ওভাবে কখনোই দেখতাম না, বন্ধুবান্ধবের সাথে মিশতাম, কলেজে পড়তাম, তো মাকে ওভাবে দেখার আমার সময় হতো না। যখন আমাকে আমার দাদা দাদি এটা বলার পর আমি তখন একটু চিন্তায় পড়ে গেলাম যে আসলে কি, এবং মা কেন এরকম টেনশনের মধ্যে আছে। আমি মার সাথে কথা বলার জন্য চেষ্টা করি, কিন্তু আমার মা এমন একজন ব্যক্তি, তার ভিতরের কথা সহজে কারো কাছে প্রকাশ করে না। এরকম হয় না যে মানুষ কোনো দুঃখ পেলে সহজে সেটা অন্যদের সাথে আলোচনা করে এবং দুঃখ প্রকাশ করলে দুঃখ হালকা হয় এটা মনে করে, কিন্তু আমার মা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা মানুষ। আমার মা নিজের বুকের ভিতরে এক পৃথিবী পরিমাণ কষ্ট নিয়ে বসে থাকবে, কিন্তু তার এই কষ্টের কথা তিনি কাউকেই জানাবে না, এবং তিনি এগুলো আমার কাছেও বলে না, আমার ভাইদের কাছেও বলে না, আমার বড় আপুর কাছেও বলে না, কারো কাছে বলে না। এমন করে বেশ কয়েকদিন কেটে গেল, আম্মা একেবারে খাওয়া দাওয়া না করে বিছনায় পড়ে গেল। ডাক্তার দেখানো হলো এবং ডাক্তার দেখাচ্ছে, এবং আব্বা তখন ঢাকায় থাকতো। আব্বাকে ফোন করে বললাম যে আম্মুর তো এই অবস্থা, আম্মুকে একটু দেখতে আসো। আব্বু তখন ওনার কাজে কামে অনেক ব্যস্ত, তিনি আমাকে বলে যে এই মুহূর্তে তার যাওয়া সম্ভব না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে একদিন হলো কি যে এক রাতের বেলায় আমি দেখলাম যে আমার আম্মা আমার আম্মার বারান্দাটা আমার বারান্দাটা পাশাপাশি ছিল। তো আমি আমার বারান্দায় বসে আছি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর ছিল। ওই পর্যায়ে আমি দেখলাম যে আমার মা বারান্দায় বসে বসে কান্না করতেছে। আমি জানালায় বসে যখন আম্মার ওই কান্নার গুংরানো শব্দটা পাচ্ছিলাম, তখন ভিতরে আমার প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছিল। কিরে আম্মা কান্না করতেছে কেন? এক পর্যায়ে আমি তখন আমার ঘরের দরজা আসলাম, এসে দরজা ধাক্কাচ্ছি, আম্মা দরজা খোলে না। অনেক ধাক্কানোর পরে মা তখন দরজা খুলে আমি ভিতরে ঢুকলাম, এবং ঢুকে মা আমাকে বলে, কী রে বাবা, মা যে একটু আগে কান্না করছে, মাকে বুঝেই যায় না। আমি বললাম, মা আমি বারান্দায় বসে খুব খেয়াল করে দেখলাম যে তুমি কান্না করতেছো, কী হয়েছে আমাকে বলো তো। মা আমাকে বলে, কিছুই হয়নি, আমি ঠিক আছি। আমি বললাম, না মা, তুমি ঠিক নাই, তুমি ঠিক নাই, তুমি ঠিক থাকলে তুমি এভাবে কান্নাকাটি করতে না। যেহেতু তুমি এরকম করে কান্নাকাটি করতেছো, কিছু না কিছু একটা হয়েছে। তোমার কি বাবার সাথে কোনো ঝামেলা চলতেছে? বাবার সাথে কোনো সমস্যা হয়েছে? আমার আম্মা এই কথাটা বলার পরেই একটু চুপ হয়ে গেল। আমার বাবা মা দুজনে কিন্তু রিলেশন করে বিয়ে করে, এবং দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো থাকে, বোঝাপড়াটা অনেক ভালো থাকে। আমি তখন মারে বললাম যে মা, তুমি আমার কাছে খুলে বলো, বাবার সাথে কি তোমার কোনো প্রবলেম হয়েছে? নিজের মাঝে কোনো কথা লুকিয়ে রেখো না, বলো আমাকে। মা আমাকে বলে, না কিছুই হয়নি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, কিছুই হয়নি। আমি বললাম, না কিছু একটা অবশ্যই হয়েছে, কিছু একটা তো অবশ্যই হয়েছে, তা না হলে তুমি এরকম চুপ হয়ে যেতে পারতা না। তুমি একেবারে চুপ হয়ে গেছো, তার মানে কিছু একটা হয়েছে। তুমি আমার কাছে এখন বলো যে কী হয়েছে। বারবার রিকোয়েস্ট করার পরে মা একটা সময় আমাকে বলতেছে, আমি যদি এই পরিবার থেকে চলে যাই, আমি যদি এই পরিবারে না থাকি, তাহলে তুই তোর ভাইদেরকে নিয়ে ভালো করে থাকতে পারবি না। আমি মায়ের কথাটা শোনার পর আমার বুকটা অনেক ভারী হয়ে গেল। আমি বললাম, মা এটা তুমি বললা কি? তুমি চলে যাবা মানে? তুমি কোথায় যাবা? মা আমাকে বলে, আমি তো নানু বাড়িতে চলে যাব, আমি এই পরিবারে থাকবো না। আমি বললাম, তুমি নানু বাড়িতে চলে যাবা, এই পরিবারে থাকবা না, তা কারণটা কি? কারণটা তো তুমি আমাদেরকে বলবা, যে কী এমন কারণে তুমি এখানে থাকতেছো না, এখান থেকে তুমি চলে যাবা, আমাকে কারণটা বলো। আমার মা বলে, আমি কোনো কারণ কোনো কিছু বলতে পারবো না, শুধু এটাই বলবো যে আমি এই পরিবারে থাকবো না, আমি এই পরিবার থেকে চলে যাব। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেললাম, মানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলাম, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে তখন পর্যন্ত কিন্তু আম্মু ঠিক একই অবস্থার মধ্যে আছে। এখানে একটা বৎসরের মতো কেটে গেছে, আম্মু কিন্তু কখনোই কারো কাছে তার ভিতরের কথাগুলো বলে না, কারো কাছেই বলে না। এক বছর কেটে যাওয়ার পরে আমি তখন যেহেতু ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, আমি ঢাকায় যাব, ঢাকা ইউনিভার্সিটিতে অথবা ঢাকার কোনো একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, এরকম একটা পরিকল্পনা। তো আমাকে ঢাকায় পড়তে দেওয়ার জন্য সবাই রাজি, আমার দাদা দাদি, আমার কাকিমা, জেঠি, বেন, বাবা সবাই রাজি। কিন্তু আমার মা হঠাৎ করে দ্বিমত পোষণ করলো। আমার আম্মা বলে যে না, যদি পড়াশোনা করতে হয় তো রাজশাহী শহরেই করতে হবে, রাজশাহী থেকে বাইরে যাওয়া যাবে না। কথাটা শুনে সবাই তখন অবাক হয়ে গেল যে আমি ইন্টার শেষ করছি, এখন ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, তো এখন আমাকে রাজশাহীর বাইরে না দিতে, মানে যেতে না দিলে তো হবে না। মাকে সবাই বললো যে তুমি এগুলো কী বলতেছো, ছেলের এরকম করে আটকায় রাখতেছো কেন, তাকে যেতে দাও। এমন করে মা আমাকে সবাইকে মা বোঝাচ্ছিল, মানে মাকে সবাই বোঝাচ্ছিল, কিন্তু মা মানে কারো কথাই মা শুনতেছিল না। মা একটা কথাই বলতেছে যে না, যদি পড়াশোনা করতেই হয় তবে রাজশাহী শহরে থেকেই করতে হবে, কোনোভাবে রাজশাহী শহরের বাইরে যাওয়া যাবে না। সবাই মাকে বোঝাচ্ছে, কিন্তু মা কারো বুঝে নিচ্ছে না। মা যেটা বুঝছে মা সেটাই, মা কারো কথা শুনতেছে না। মায়ের কথাই একটা, পড়াশোনা করলে রাজশাহীতেই করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, না নাই। একবার যে আমি মাকে জড়িয়ে ধরে কান্না করে জিজ্ঞেস করলাম যে মা, তুমি তো এরকমটা ছিল না, তুমি যথেষ্ট পরিমাণের ব্রড মাইন্ডের একটা মানুষ ছিল, তুমি সবাইকে অনেক বুঝতা, তোমার ভিতরে অনেক বোঝাপড়া ছিল, তুমি বাবাকে
বছরের পর বছর শহরে থাকতে দিতা। বাবা শহরে থেকে ব্যবসা বাণিজ্য করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু তুমি তো কখনো কোনোদিন তুমি এরকম মাইন্ডেড মানুষ ছিলে না। কিন্তু হঠাৎ করে মা এমন কী হলো যে তুমি এরকমটা হয়ে গেলা? মা তখন চিৎকার করে কেঁদে কেঁদে আমাকে বলে, এটাই তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যে আমি তোর বাবাকে শহরে থাকতে দিয়েছি, তোর বাবার সাথে যোগাযোগ করি না। তোর বাবা যেমন করে চলতে চেয়েছে আমি তোর বাবাকে তেমন করে রেখেছি। আমি তখন বললাম, ভুল মানি কী এমন ভুল? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে এবং পরিবারের মানুষগুলোর সাথে আমার বাবার অনেক ভালো একটা সম্পর্ক। তুমি এরকম কথা কেন বলতেছো যে তুমি বাবাকে প্রশ্রয় দেওয়াতে বাবা খারাপ হয়ে গেছে? বাবা খারাপের কী করেছে? আমার মা বলে, আমি বুঝতে পারবি সেদিন আমি কবরে চলে যাব যেদিন। আমি বললাম যে কেন তুমি কবরে চলে যাবা? আজকে তোমাকে বলতেই হবে। কী এমন সমস্যা হয়েছে? আজকে প্রায় 1 বৎসরেরও বেশি সময় ধরে তুমি এই কথাগুলো আমাদের কাছে বলো না। তুমি একটু পর পর আমাদেরকে খোঁচা মারো, এমন কথা অমন কথা বলে বোঝানোর চেষ্টা করো। তুমি একদম খোলাখুলিভাবে এখন বলো যে সমস্যাটা কী, অ্যাকচুয়ালি তোমার ভিতরে কষ্টটা কিসের, কেন তুমি এরকম কষ্ট ক্যারি করে বেড়াচ্ছ? তুমি বলাই লাগবে, তুমি বলতে হবে। মা আমাকে বলে, দেখ আমাকে নিয়ে আমার সাথে কোনো কিছু জোরাজুরি করিস না, এতে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো হবে না। না, ভালো না হওয়ার কী আছে? ভালো না হলে না হবে, কিন্তু তোমাকে বলাই লাগবে যে কেন তুমি এরকমভাবে কষ্ট লুকিয়ে রাখতেছো, কারো কাছে কোনো কিছু বলতেছো না, এবং এর অ্যাকচুয়ালি কারণটা কি এটা আমাকে জানাই লাগবে। আম্মা আমাকে বলতেছে, আমি বারবার বলতেছি এগুলো করিস না। আমি তখন হঠাৎ করে আমার ঘরে একটা চুরি ছিল, চাকু ছিল, চাকুটা হাতে নিয়ে নিছি, নিয়ে বললাম যে আমি কিন্তু নিজের পেটে নিজে চাকু মারবো, কারণ আমি অনেক দিন ধরে তোমার এই কষ্ট সহ্য করতেছি, এগুলো দেখতেছি। তুমি কারো কাছেই সত্য কথা বলো না, কি হয়েছে না হয়েছে কাউকে বলো না। আমি কিন্তু নিজের পেটে নিজে চাকু ঢুকিয়ে দিব, তা আমাকে সত্য কথা বলো। আম্মা বলে, তুই আমার বড় ছেলে, এরকম পাগলামি করিস না, আমি এটা বলতে পারবো না। আমি বললাম, না বললে আমি নিজেকে নিজে শেষ করি, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, হয় তুমি বলবো, নাহলে কিন্তু আমি পেটে চাকু ঢুকিয়ে দিব। এমন করে আম্মা আমাকে বলো, আচ্ছা আচ্ছা আমি তোকে সব কিছু বলতেছি, তুই চাকু ফালা, চাকু হাত থেকে ফেল। আমি বললাম যে তাহলে সত্য বলবো তো? মা বলে, হ্যাঁ বলবো। আমি আমার কসম করে বলো। মা বলো, আচ্ছা তোর কসম করে বললাম, তুই চাকু ফেল। চাকুটা ফেলে দিয়ে মাকে তখন জড়িয়ে ধরলাম যে ঠিক আছে তুমি আমার কাছে বলো। ঠিক সেই সময় মা চোখের পানিগুলো ফেলতে ফেলতে বলতেছে, আমি তোর বাবাকে ঢাকায় একা একা থাকতে দিয়েছি, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ, যার জন্য আজ আমার সংসারটা ভাঙতে বসেছে। আমি তখন বললাম, কেন, কী এমন কারণে তোমার সংসার ভাঙতে বসেছে? আমি আছি, ছোটো ভাইয়েরা আছে, বড় আপু আছে, দাদা দাদি জেঠু কাকিমা সবাই আছে, তা তোমার সংসার ভেঙে যাবে কেন? মা আমাকে বলে, একটা কথা শুনলে তুই সহ্য করতে পারবি না। আসলে আমি আমার স্বামীর বদনাম কারো কাছে বলতে চাই না, যার জন্য আজকে 1 বৎসরেরও বেশি সময় ধরে এই কষ্টটা নিজের বুকের ভিতর চাপা দিয়ে রেখেছি। কাউকে একটা সেকেন্ডের জন্য বুঝতে দিই নাই যে 1 পৃথিবী পরিমাণ কষ্ট নিয়ে আমি বেঁচে আছি। আমি বললাম, তুমি আমার কাছে বলো, বললে কোনো সমস্যা নাই। আর বাবা যদি অন্যায় করে তাহলে কি বাবার অন্যায় শাস্তি হবে না? আমার মা বলে, না, তোর বাবার অন্যায় শাস্তি কখনোই হবে না, কারণ তোর বাবার কাছে অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে সে যে কোনো সময় আমাকে তালাক দিয়ে দিতে পারবে। আমি তখন মায়ের দিকে খুব ভালো করে তাকায় দেখলাম যে মায়ের চোখের পানিগুলো পড়তেছে। আমি বললাম, মা তুমি আমার কাছে বলো, আমার কাছে বলো। মা তখন বলে, তোর বাবা ঢাকাতে আরেকটা বিয়ে করেছে। আমি শোনার পরে আমার ভিতরটা তখন কেঁপে উঠলো যে মা এটা তুমি কি বলো? মা আমাকে বলে, হ্যাঁ, তোর বাবা ঢাকায় একটা বিয়ে করেছে এবং ওই মহিলার সাথে তোর বাবা খুব সুন্দর করে সময় কাটাইতেছে। আমি বললাম, তুমি এটা কী করে জানলা? মা বলে, হ্যাঁ, গোপন সূত্রে আমি সব খবর পেয়েছি, আমি সব কিছুর খবর পেয়েছি। তোর বাবার সংসার করতেছে এবং তোর বাবা ভাবে যে বিষয়টা আমি জানি না, এবং তোর বাবা এটা কাউকে জানাতেও চায় না। আমি একদিন যখন এই বিষয়টা নিয়ে তোর বাবার সাথে কথা বলেছিলাম, তাকে আমি যখন ধমক দিয়েছিলাম এবং বলেছিলাম যে আপনি এই কাজটা ভালো করেন নাই, তার সাথে একটু ধমকাধমকি হলো, সে আমাকে ডিরেক্টলি বললো আমি যদি এই প্রসঙ্গে তার সাথে আর কোনো কথা বলি তো সে আমাকে তালাক করে দেবে, সে আমাকে তালাক করে দেবে, এই পরিবারে সে আমাকে আর 1 সেকেন্ডও রাখবে না। আমি বললাম, তো তালাকের ভয়ে কি মা তুমি চুপ হয়ে গেছো? আমার মা তখন বলে, না বাবা, চুপ হয়ে যাই না, আর প্রতিবাদটা বা কার সাথে করব? কিসের প্রতিবাদ করব? আমার যে কাবিনের টাকা তোর বাবা বলে আমাকে কাবিনের টাকা দিয়ে বিদায় করে দিবে। যদি আমাকে কাবিনের টাকা দিয়ে বিদায় করে দেয় তাহলে তোদের কী হবে? তোদেরকে দেখাশোনা করবে, যার জন্য তোদের মুখের দিকে তাকিয়ে আমি সব কষ্ট সহ্য করে নিয়েছি। আমার ভিতরে কারোর জন্য কোনো অভিশাপ নেই, কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কোনো কষ্ট নেই। আমার সেদিন আমি শান্তি পাবো যেদিন আমার এই 3টা সন্তান মানুষের মতো মানুষ হবে এবং তারা তাদের বাপের মতো হবে না। তুই ঢাকা শহরে যাবি, ওখানে পড়াশোনা করবি, তুই হয়তো ঢাকা শহরের ওই খারাপ মেয়েদের ফাঁদে পড়ে তুই হয়তো খারাপ হয়ে যাবি, এই জন্য আমি তোকে ঢাকায় যেতে দিব না। আমি বললাম, মা তুমি আমাকে ঢাকায় যেতে দাও। আমাকে যদি তুমি ঢাকায় যেতে না দাও, আব্বাকে তুমি কোনোদিনও ভালো করতে পারবা না। আব্বা ঢাকায় থেকে তার ওই অনৈতিক কাজগুলো প্রতিনিয়ত করে যাবে। তুমি আমাকে ঢাকাতে পাঠাও, আমি ঢাকাতে যাই, এবং আমি যদি ঢাকাতে যেতে পারি গো মা,
আমি বাবাকে পাহারা দিব এবং বাবাকে পাহারা দিয়ে আমি এই মেয়েটার সন্তান খুঁজে বের করব। ওই মেয়েটার সন্তান খুঁজে বের করে আমার বাবার কাছ থেকে ওই মেয়েটাকে আমি দূরে ঠেলে দিব, আমার বাবার কাছ থেকে ওই মেয়েটাকে আমি সরাই দিব। আমার মা বলে, আমিও শুনেছিলাম কি জানিস, তোর বাবা ওই মেয়েটার কাছে বলে নাই যে তোর বাবা বিয়ে করছে, তার সন্তানা দিয়েছে, এগুলো কোনো কিছুই মেয়েটার কাছে বলে নাই। আমি বললাম সত্যি তো? মা বলে হ্যাঁ সত্যি। আমি বললাম মা, তোমার কাছে অনুরোধ করি তুমি আমাকে ঢাকায় যেতে দাও। আমি সুমন ঢাকায় গেলে আমার বাবা ওই মেয়ের সাথে থাকতে পারবে না। মাকে এরকম করে বোঝানোর পরে একটা পর্যায়ে মা আমাকে স্বইচ্ছায় ঢাকা যাওয়ার জন্য অনুমতি দিল। আমাকে বললো ঠিক আছে, তুই যদি গিয়ে তোর বাবাকে ওই মেয়ের হাত থেকে বাঁচাইতে পারিস তাহলে তুই ঢাকায় যা, আমার কোনো আপত্তি নেই। এবার মা আমাকে ঢাকায় যাওয়ার জন্য অনুমতি দিল। এবার আমি সবার অনুমতি ক্রমে আমি তখন ঢাকাতে গেলাম। ঢাকাতে যাওয়ার পর আমার বাবা আমাকে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করায় এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করানোর পরে আমি তখন চেষ্টা করলাম বাবার সাথে থাকার জন্য, বাবার সাথে একই ফ্ল্যাটে থাকবো। কিন্তু বাবা আমাকে ডিরেক্টলি বললো যে বাবার সাথে আমি থাকতে পারবো না। আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন থাকতে পারবো না, তোমার সাথে আমি থাকলে সমস্যাটা কোথায়? বাবা আমাকে বলে যে না, আমি চাই না, আমার সাথে তুই বড় হয়েছিস, কলেজে পড়াশোনা করিস, তো ইউনিভার্সিটিতে পড়বি, তোর নিজস্ব একটা লাইফ আছে, তোর ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে মিশবি, থাকবি, তো বাসায় থাকলে সম্ভবত তোর স্বাধীনতা নষ্ট হবে। এই জন্য আমি চাই না যে তুই বাসায় থাক, তোর বাসায় থাকার প্রয়োজন নেই, তুই ফ্রেন্ডদের সাথে হোস্টেলেই থাক বা মেসে থাক, বা তুই যদি বলিস আমি তোকে এক্সট্রা সিঙ্গেল একটা ফ্ল্যাট ভাড়া করে দিব, তুই ওখানেই থাকবি। বাবার কথাগুলো শোনার পর আমি তাজ্জব হয়ে গেলাম, কিনা আমার বাবা, প্রতিটা বাবা এটাই চায় যে সন্তান তার সাথেই থাকুক, সন্তানকে সাথে রাখতে চায়, কিন্তু আমার বাবা আমাকে সাথে রাখতে চায় না। বাবা আমাকে জাস্ট বাসা থেকে বের করে দিতে চায়, বাবার কাছ থেকে দূরে রাখতে চায়। বিষয়টা তখন আমার মনে আরও সন্দেহ জন্ম দিল যে আমার মা যেটা বলেছে এই কথাটাই সম্ভবত সত্যি, তা না হলে তো বাবা আমাকে এভাবে বাসা থেকে বের করে দিত না, আমাকে ঘরের বাহির করতো না। পুরোটা বিষয় যখন আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম, আমি তখন চিন্তা করলাম যে আমার বাবাকে যেভাবেই হোক ওই খারাপ মেয়েটার কাছ থেকে আমার বাবাকে রক্ষা করতে হবে। বাবা আমাকে তার সাথে রাখলো না, আমাকে আলাদা একটা বিল্ডিংয়ে ভাড়া করে দিল। আমি সেখানে থাকতেছি কিছু বন্ধুবান্ধবের সাথে মেস সিস্টেম করে, এবং আমার টার্গেট কিন্তু আমার বাবা। কিভাবে বাবাকে আমি ধরবো? আমি কোনোভাবে বাবার ওই বিল্ডিংয়ে যেতে পারি না, কারণ বাবার বিল্ডিংয়ে যেতে হলে দারোয়ানকে বলে তারপর যেতে হয়, এবং দারোয়ান আমার বাবাকে ফোন করার পরে আমি তখন যেতে পারি। এবং বাবার রুমে যদি কোনো মেয়ে থেকেও থাকে আমাকে দারোয়ান ঢুকতে দেয় না। অনেক দিন গেলে দারোয়ান বলে যে না, এখন যাওয়া যাবে না, স্যারের নিষেধ আছে, আমাকে ওই দিন ঢুকতে দেয় না। বাবাকে ফোন করলে বাবা ফোনও রিসিভ করে না, একটা পর্যায়ে মোবাইল বন্ধ করে দেয়। এরকম করে অনেকগুলো দিন কাটার পরে একদিন আমার বাবার অফিসে আমি গিয়েছিলাম। অফিসে যাওয়ার পরে বাবা কি একটা কাজে জানি খুব ব্যস্ত, দৌড়দৌড়ি করতেছে, এখানে ওইখানে দৌড়দৌড়ি করতেছে। একটা পর্যায়ে আমার বাবার মোবাইলে একটা কল আসছে এবং ওই কলটা বউ নাম দিয়ে সেভ করা। তো বউ নাম দিয়ে যখন কলটা সেভ করা ছিল, আমি তখন লাইনটা কেটে দিয়ে ফোনের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করলাম, কিন্তু আমার বাবা সিকিউরিটি লক দিয়ে রাখছে, মানে ফোনটা লক করা, যার জন্য আমি ফোনের ভিতরে ঢুকতে পারি না। লাইনটা কেটে দেওয়ার পরে ফোনটা আবার আসছে, বাট বউ নামে সেভ করা, আমি ভিতরে ঢুকতে পারি না। কোনোভাবেই আমি বাবার ওই ফোনের ভিতরে ঢুকতে পারতেছি না। ঢুকতে না পারার পরে আমি বেশ কয়েকবার চেষ্টা করলাম, বাট এটার ভিতরে ঢোকা সম্ভব হয় না। এবং এরকম করে মাঝে মাঝে বাবার অফিসে আমি যেতাম, রুমে তো বাসায় তো যেতে পারতামই না, বাসায় যাওয়া পরিপূর্ণভাবে নিষেধ ছিল। তো অফিসে যেতাম এবং অফিসে গেলে বাবার ফোনটা বেশিরভাগ সময় বউ দিয়া মানে সেভ করা নাম্বারে কলটা আসলো। কলটা আসার পরেও না আমি মাকে কল দিতাম যে মা তুমি কি বাবাকে কল করছিলে একটু আগে? মা আমাকে বলে না, আমি তো কোনো কল দিই নাই। এবং আমার মায়ের নাম্বারটা যে আমার বাবার ফোনে বউ দিয়ে সেভ করা না, আমি সেটাও জানি। তাহলে বউ দিয়ে সেভ করা এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমাকে বের করতে হবে। কিন্তু বাবার ওই সিকিউরিটি লকের কারণে আমি কোনোভাবে বাবার ওই ফোনে ঢুকতে পারতেছিলাম না। এভাবে একদিন, দুদিন, 3 দিন কাটতে কাটতে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর বাড়ি ছিল চিটংয়ে। আমি ওর সাথে বিষয়টা একদিন শেয়ার করলাম যে বন্ধু, আমার বাবার ফোন থেকে আমার একটা নাম্বার বের করা দরকার, কিন্তু কোনোভাবেই আমি ওই নাম্বারটা বের করতে পারতেছি না। বাবার ফোনে সিকিউরিটি দেওয়া। ও আমাকে বলে এই সিকিউরিটি লক ভাঙা তো আমার জন্য 1-2 এর ব্যাপার। আমি বললাম কী বললি তুই, সিকিউরিটি লক ভাঙতে পারবো? ও বলে হ্যাঁ, আমার জন্য এটা কোনো ব্যাপারই না, ফোনটাতে আমার কাছে 2 মিনিটের জন্য যে জাস্ট 2 মিনিটে আমি সিকিউরিটি লকটা খুলে ফেলতে পারবো। আমি বললাম কীভাবে? ও বলে আমার কাছে আছে, হ্যাকিং সিস্টেম আছে, আমার কাছে এমন একটা জিনিস আছে ওটা দিয়ে আমি সিকিউরিটি লক খুলতে পারি, কিন্তু আমাকে খাওয়াইতে হবে। আমি বললাম যে ঠিক আছে, তুই যেটা খেতে চাস আমি তোকে সেটাই খাওয়াবো, কিন্তু তুই আমার সাথে একদিন আমার বাবার অফিসে চল, এবং অফিসে যাওয়ার পর তুই বাবার ফোনের ওই লকটা খুলে দে। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোর সাথে আমি যাবো নি। 2 দিন পরে আমি আমার ওই বন্ধুকে নিয়ে আমার বাবার অফিসে আসছি। একইভাবে কোনো না কোনোভাবে বাবার ফোনটা আমি হাতে নিলাম এবং নেওয়ার পরে আমার বন্ধুকে বললাম যে তুই সিকিউরিটি লকটা খুলে বউ দিয়ে যে নাম্বারটা সেভ করে এটা বের কর। আমার বন্ধু তখন অল্প কিছুক্ষণের মধ্যে সিকিউরিটি লকটা খুলে ফেললো এবং খুলে ফেলে আমাকে বলে যে নাম্বারটা নে। তখন আমি আমার বাবার ফোন থেকে বাবার ফোনে বউ দিয়ে যে নাম্বারটা সেভ করা ছিল ওই নাম্বারটা আমি আমার ফোনে নিয়ে নিলাম। আমার ফোনে নিয়ে নেওয়ার পরে বাবার অফিস থেকে তখন চলে আসলাম, এখানে আর সময় দিলাম না। অফিস থেকে আসার পরে চিন্তা করলাম যে কী করা যায়। আমি বিষয়টা তখন আমার মাকে বললাম না, মাকে শুধু একটা কথা বললাম যে মা আমি চেষ্টা করতেছি বের করার জন্য, তুমি টেনশন করো না।
আমি আমার জায়গায় খুবভাবে ট্রাই করি এবং আই হোপ যে আমি খুব সহজে বের করে ফেলতে পারবো। তুমি এটা নিয়ে খুব বেশি একটা ভেবো না, বাট আমাকে আমার মতো করে কাজ করতে দাও। আমি যদি আমার মতো করে কাজ করতে পারি তাহলে আমি এটাকে বের করতে পারবো। এমন করে আমি তখন এই নাম্বারটাতে বারবার চেষ্টা করি কী করা যায় কী করা যায়। একদিন আমি রাত প্রায় 12টার দিকে নাম্বারটাতে কল দিলাম। নাম্বারটাতে কল দেওয়ার পরে একটা মানুষ কলটা রিসিভ করলো এবং রিসিভ করে আমাকে হ্যালো বললো। আমি তো তার নামও জানি না এবং নার্ভাস হয়ে আমি তখন ফোন লাইনটা কেটে দিলাম। লাইনটা কেটে দেওয়ার পরে নাম্বারটাতে সাথে সাথে আবারও কল ব্যাক করছে। যখন কল ব্যাক করলো, কলটা রিসিভ করলাম, করার পরে ওইখান থেকে একটা কান্না কান্না কণ্ঠ, মানে মনে হলো যেন যিনি কথা বলতেছে তিনি কান্না করেছে, বা কান্না করার কণ্ঠটা বুঝে যান, একটু ভেজা ভেজা কণ্ঠ। এনে আমাকে বলতেছে, ভাইয়া কে? কান্না করে বলতেছে। আমি বললাম যে আপনি কে? বলে আপনি আমাকে চিনবেন না, আপনি কে বলেন? আমি বললাম যে আমার নাম সুমন। বলে ও আচ্ছা সুমন, তা আমাকে কেন ফোন করেছেন, আমার নাম্বার কোথায় পেয়েছেন? আমি বললাম যে আপনার নাম কি? বলে আমার নাম আলিয়া। আমি বললাম যে আচ্ছা আলিয়া, আপনি কি কান্না করতেছেন? বলে না, কান্না করতেছি না। কেন ফোন করেছেন আমাকে? আপনি কি আমাকে চিনেন? আমি বললাম আসলে আপনাকে আমি অত ভালো করে চিনি না, কিন্তু যে কোনোভাবেই হোক আপনার নাম্বারটা আমি এক জায়গা থেকে জোগাড় করেছি। আপনাকে সম্ভবত আমি একবার দেখেছি আমার লাইফে, একবার দেখেছিলাম এবং দেখে আপনাকে আমার খুব ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যেটা বলে বোঝানো যাবে না, যার জন্য খুব কষ্ট করে আপনার নাম্বারটা আমি জোগাড় করলাম, তো আপনার সাথে একটু কথা বলার জন্য। পরে আমাকে বলে আমার নাম্বারটা কোত্থেকে আপনি সংরক্ষণ করেছেন বা কে আপনাকে দিয়েছে, আপনি বলেন, কোনো সমস্যা নাই, আমি কিছু বলবো না। আমি তখন বললাম যে দেখেন আসলে সব কথা তো আর আপনাকে আমি বলতে পারবো না, যেহেতু এটা আমার একটা প্রাইভেসিটি আছে। আমি আসলে গোপনে যার কাছ থেকে নিয়েছি তার নাম তো বললে আপনি সমস্যা করবেন, কিন্তু আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি কান্না করছেন? বলে আমাকে বলে না তো, আমি তো কান্না করি নাই। আমি বললাম যে আপনি আমাকে মিথ্যে বলতেছেন কেন? আপনি কান্না করছেন এবং আপনি কান্না করছেন বলেই কিন্তু আজকে আপনার কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে। পরে আমাকে বলে না, আমি কান্না করিনি, আমার ঠান্ডা লাগছে। আমি তখন বললাম যে কোনটা ঠান্ডা লাগা গলা আর কোনটা কান্না ভেজা গলা এটা আমি বুঝতে পারি, আপনি আমাকে এটা বোঝাতে হবে না। এটা বলার পরে মেয়েটা তখন বলতেছে, বাহ আপনি তো অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক চালাক। আমি বললাম যে জি, আমি অনেক ইন্টেলিজেন্ট এবং চালাক বলেই বুঝে ফেলেছি যে আপনি কান্না করছেন। এখন বলেন রাত দুপুরে কেন কান্না করলেন? মেয়েটা তখন আমাকে বলতেছিল, দেখেন গভীর রাতে তারাই কান্না করে যাদের ভিতরে গভীর কষ্ট লুকিয়ে থাকে, এটা তো আপনি বুঝতে পারেন অ্যাটলিস্ট। আমি বললাম যে হ্যাঁ। তো আমাকে বল আমার ভিতরে এমনই কষ্ট লুকিয়ে আছে যে কষ্টটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, যার জন্য আমার ভিতরটা এতটা কষ্ট হচ্ছে এবং আমি কান্না করেছি। আমি তখন বললাম কিছু না, মনে করলে আপনাকে একটা রিকোয়েস্ট করব। বলে হ্যাঁ করেন। আমি বললাম যে আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি? জাস্ট আপনার ফ্রেন্ড। তো মেয়েটা তখন আমাকে বলে, যে মানুষটা আমার এতগুলো সিক্রেট বিষয় বুঝে ফেললো, যে কান্না ভেজা গলা আর ঠান্ডা ভেজা গলা বুঝতে পারে, তো তাই সে তো আসলে নিতান্ত অনেক ভালো মনের মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন দিয়েন, মাঝে মাঝে কথা বলবো, কিন্তু আমি এখন কথা বলতে পারবো না, এখন আমার ভালো লাগতেছে না, এখন রেখে দিই। এই বলে সে তখন ফোনটা কেটে দিল এবং ফোনটা কেটে দেওয়ার পরেও আমি চিন্তা করলাম যে যাই হোক, ফোন কাটছে তো কী হয়েছে, কিন্তু তার ভিতরে ঢোকার তো একটা রাস্তা অ্যাটলিস্ট আমি তৈরি করে ফেলেছি। এরপরে মাঝে মাঝে তাকে আমি ফোন দিই, হ্যাঁ আলিয়া কেমন আছেন, কী করতেছেন? বলে ভালো আছি, এটা করি ওইটা করি। এভাবে 3 থেকে 4 দিন তার সাথে আমি কথা বলি এবং 3-4 দিন কথাবার্তা বলার পরে একদিন সে আমাকে নিজেই বলতেছে, আমরা তো অনেক দিনে প্রায় ফোনে কথা বলতেছি, তো আমরা কি একটু দেখা করতে পারি না? একটু দেখা করলে কি ভালো হয় না? আমি বললাম যে হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, যদি একটু দেখা করি তাহলে তো ভালোই হয়। কার সাথে ফোনে কথা বলতেছি তাকে একদিন দেখলাম, আদৌ কি সেই মানুষটা কিনা তাও তো জানি না। পরে আমাকে বলে না সমস্যা নাই, চলেন আমরা একদিন দেখা করি এবং দেখা করে আমাদের মাঝে একটু আন্ডারস্ট্যান্ডিং আসবে, আরও ভালো হবে। আমি তখন বললাম বাহ খুব ভালো হয়, কোথায় আসবো? আমাকে তখন একটা রেস্টুরেন্টের ঠিকানা দিল যে আপনি এই রেস্টুরেন্টে আসেন সন্ধ্যা 7টার মধ্যে। আমি তখন সন্ধ্যা 7টার মধ্যে ওই রেস্টুরেন্টে গেলাম এবং সন্ধ্যা 7টার মধ্যে গিয়ে ওইখানে অনেক মানুষ বসে আছে, ওনাকে কল দিলাম। উনি কর্নারের টেবিল থেকে কলটা রিসিভ করছে, একটা শাড়ি পরে আসছে, একটা সাদা শাড়ি পরে আসছে, খুব সুন্দর লাগতেছিল। এবং ওনার কাছে যাওয়ার পরে ওনাকে দেখে আমি সত্যি মানে অবাক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণের খুবই সুন্দরী চেহারার একটা মেয়ে, এক পলকে যে কোনো মানুষ তার প্রেমে পড়ে যাবে, এতটাই সুন্দর। আমি মনে মনে বলতেছিলাম যে আমার আব্বার পছন্দ আছে। পরে বসলাম, বসে বললাম যে আলিয়া কেমন আছেন, আমার নামই সুমন। বলো ও আচ্ছা সুমন, ভালো আছেন? আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে জিজ্ঞেস করলো যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমি বললাম যে আমার বাড়ি কুমিল্লাতে। কারণ আমি রিয়েল ঠিকানাটা বললাম না, যেহেতু তিনি আমার বাবাকে বিয়ে করছে, সন্দেহ করতে পারে যদি আমি রাজশাহীর কথা বলি। আমি বললাম আমার বাড়ি কুমিল্লা, যেহেতু কুমিল্লা আমার অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আছে, ভাবলাম কুমিল্লা বললেই বেটার হবে। আমি বললাম যে আমার বাড়ি কুমিল্লা। তো বলতেছে বাহ, কুমিল্লার ছেলেরা আসলে অনেক কিউট হয়, আপনি অনেক সুন্দর। আমি বললাম থ্যাংক ইউ। তো কী খাবে অর্ডার দিল, আমি অর্ডার অনুযায়ী খাবার সার্ভ করলো ওয়েটার। খাওয়া দাওয়া শেষ করার পর আমি তখন বিল দিয়ে দিলাম। তো সে আমাকে তেমন কিছুই বললো না, তার ভিতরের কষ্ট বা এসব কোনো কিছুই বললো না। তো আমি ওখান থেকে উঠে গেলাম। উঠে গিয়ে
তার সাথে সে তার বাসায় চলে গেল, আমি আমার বাসায় গেলাম। এবং আমার বাসায় যাওয়ার পর আমার কাছে যেটা মনে হলো, যতটুকু সময় আমি তার সাথে থেকেছি বা তাকে যতদূর বুঝেছি, এই মেয়েটা যথেষ্ট পরিমাণের ভালো একটা মেয়ে। মানে তার ভিতরে তেমন কোনো কষ্ট, মানে তেমন কোনো খারাপ কোনো টেন্ডেন্সি নাই বা খারাপ কোনো মেয়ে আমার কাছে মনে হলো না। যতটুকু কথা বললাম আমি বুঝলাম যে যথেষ্ট পরিমাণের ভালো টাইপের একটা মেয়ে, খুবই ভালো। তা এরকম একটা মেয়ে এরকম একটা কাজ কিভাবে করলো, আমার বাবাকে কিভাবে বিয়ে করে ফেললো, এই বিষয়টা আমি আসলে কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না। এবং তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি বিয়ে করছেন কিনা। সে আমাকে বলে হ্যাঁ সে বিয়ে করছে, বাট তার হাজব্যান্ডের সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো না, এরকম করে আমাকে বললো। তো আমার আব্বার সাথে তাহলে তার সম্পর্কটা ভালো না, আদৌ সে আমার আব্বাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করছে কিনা সেটাও তো আমি জানি না। সব বিষয়গুলো আমাকে তখন প্রচুর প্রশ্নবিদ্ধ করতেছে। তার সাথে যতই ফোনে কথা বলি, আসলে ফোনে কথা বলে তার ভিতর থেকে খুব বেশি কিছু একটা বের করা যায় না। ওই সহজে কোনো কিছু বলতে চায় না। এমনি তার ভিতরে যে কষ্ট আছে এটা বুঝতে পারি, কিন্তু তার ভিতরের এই কষ্টের কথাটা আমার মায়ের মতো সহজে ফুটে ওঠে না। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল এবং একদিন আমি তার সাথে মানে প্ল্যানিং করলাম যে তার সাথে আমি আরেকবার দেখা করব। নিজের ভিতরে এটা মনে হলো এবং আমি তার সাথে সেকেন্ড টাইম দেখা করার জন্য একই রেস্টুরেন্টে তাকে আবার অফার করলাম যে তুমি এই রেস্টুরেন্টে আসো, আমি তোমার সাথে একটু বসি, গল্প করবো, কথা বলবো। এক পর্যায়ে সে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আসো সমস্যা নেই। পরে আমি ওই রেস্টুরেন্টে আবারও গেলাম এবং গেলাম পরে তার সাথে আমি বসে কথাবার্তা বলতেছি। বাট সেদিন তার মনটা আরও বেশি খারাপ ছিল, অন্য দিনের তুলনায় ওই দিন মনটা আরও খারাপ। আমি বললাম যে আলিয়া, কিছু মনে করবেন না, আপনি আমাকে জাস্ট একটু বলবেন যে আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না কেন, কেন আপনার মনে এত কষ্ট, আমি কি বিষয়টা জানতে পারি? ও তখন কিছুই বলে না। আমি বললাম দেখেন আমার কাছে আপনি খুলে বলতে পারেন। ও বলে যদি বলবো এক শর্ত আছে। আমি বললাম কী শর্ত? বলে আমাকে যদি তুমি করে বলো, আমি তোমার বয়সে অতটা বড় হব না, আমাকে আপনি করে বলে এত বেশি সম্মান দেওয়ার প্রয়োজন না, আমাকে তুমি করে বলো। আমি বললাম তুমি করে বললে কি আমি সত্যটা জানতে পারবো? বলে হ্যাঁ তুমি করে বললে আমি সত্যটা বলবো। আমি তখন আর তাকে তুমি করেই সম্বোধন করলাম যে ঠিক আছে আমি তুমি করেই বললাম, তাও আমাকে সত্যটা বলো যে তোমার মনের ভিতরে কী কষ্ট লুকিয়ে আছে, যে কষ্টের জন্য, যে কষ্টের কথা তুমি কাউকে বলতে পারতেছো না, যে কষ্ট তোমাকে কুরে কুরে খাচ্ছে, এটা কি এমন কষ্ট তুমি আমার কাছে বলো। এমন করে বলার পরে সে আমাকে বলতেছে আসলে কি জানো, আমি একটা বেইমানের ফাঁদে পড়েছি। একটা বড় লোক আমাকে ইউজ করে যাচ্ছে, বউয়ের স্বীকৃতি দিয়েছে, কিন্তু বউয়ের কোনো রকমের বউ তার আমি শুধুমাত্র মুখে, বাট কাজে কর্মে আমি তার বউ হতে পারি নাই। কথাগুলো শোনার পর আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, এই লোকের নাম কি? তখনই তিনি আমার বাবার নামটাই নিল। আমার বাবার নামটা বলার পর আমার শরীরের পশম তখন দাঁড়িয়ে গেছে। আমি তখন বললাম এই লোকটা আপনাকে কীভাবে ঠকিয়েছি? তো সে আমাকে বললো যে সে আমার বাবার কোম্পানিতে কাজ নিয়েছে। আমার বাবার কথা তো সে বলে না, আমার বাবার কোম্পানিতে সে কাজ নিয়েছে, বলো অমুকের কোম্পানিতে আমি চাকরি নিয়েছি এবং তার এখানে দীর্ঘদিন চাকরি করতাম। আমাকে অনেকেই পছন্দ করতো, ওখানকার যে ম্যানেজার আছে বা অডিটে যারা আসে তারা অনেকে আমাকে পছন্দ করতো। তো একদিন আমি ওই ভদ্রলোকের মানে অফিসের যিনি এমডি ওনার চোখে পড়ে যাই এবং তিনি আমাকে ডাকে, আমার সাথে কথাবার্তা বলে এবং আমার পরিবার সম্পর্কে জানে। আসলে মূলত আমার বাবা একজন পঙ্গু মানুষ। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সনদ আমার বাবা পায়নি, কারণ মুক্তিযুদ্ধের সনদ নেওয়ার জন্য টাকার প্রয়োজন, ওই টাকা আমাদের নাই। এবং আমার বাবা যুদ্ধ করেছে, যুদ্ধের সনদ আমার বাবা পায়নি। আমার বাবার পায়ে এখনও গুলি লাগা আছে। আমার বাবা যথেষ্ট অসুস্থ একজন মানুষ এবং আমরা হচ্ছে টোটাল 3 বোন, আমি সহ আমার আরও বোন আছে, আমার আরও 2টা বোন আছে। তো আমি হয়তো আমার পুরো পরিবারটাকে চালাই, আমার কোনো ভাই নাই। আমার বাবা খুবই অসুস্থ এবং আমার এই পারিবারিক কথাগুলো শুনে আমার যিনি বস ছিল তিনি খুবই মানে দুঃখে মানে উনি অনেক কষ্ট পায় এবং তিনি আমাকে সহজমিনে আমার পরিবার দেখার জন্য তিনি একদিন আমার বাসায় আসে এবং তিনি বাসায় এসে আমার বাবা মা আমার ছোটো বোনগুলোকে দেখে। আমার ছোটো বোনগুলো অনেক ছোটো, তারপরও তারা ওই সময় টিউশনি করতো, তারাও টিউশনি করে পরিবার চালাতো। আমার ছোটো বোনকে দেখে, আমার বাবাকে দেখে, মাকে দেখে, সবাইকে দেখে তিনি আমার প্রতি তার এক আন্তরিকতা জমে যায়। তো আমিও দেখতাম যে স্যার বেশিরভাগ সময় নার্ভাস থাকে। একদিন আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি এতটা নার্ভাস কেন থাকেন, বা আপনার ভিতরে মনে হয় কোনো কষ্ট লুকিয়ে আছে? স্যার তখন আমাকে বললো তিনি একটা মেয়েকে অনেক ভালোবাসতো, এই মেয়েটা নাকি দেখতে আমার মতোই ছিল। আমি বললাম তারপর? বললো যে মেয়েটা দেখতে আমার মতোই, কিন্তু এই মেয়েটার বিয়ে হয়ে গেছে আজ থেকে বহু বছর আগে, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে স্যার আর বিয়ে শাদী করে নাই। বিয়ে শাদী না করে স্যার এইভাবেই জীবন কাটাচ্ছিল। আমাকে দেখার পরে স্যারের খুব ভালো লেগেছে। তো আমি তো স্যারের অনেক জুনিয়র হব, বাট আমাকে স্যার এই কথাটা বলতে পারতেছে না, কিন্তু স্যার আমাকে অনেক পছন্দ করে। আমি তখন বললাম হ্যাঁ তারপর? দেন সে তখন বলতেছিল যে এরকম করে স্যার আস্তে আস্তে আমার সাথে ক্লোজ হওয়ার জন্য চেষ্টা করে। আমার সাথে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম করে ক্লোজ হতে হতে একটা পর্যায়ে স্যার আমাকে ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দেয়। তো স্যার যখন আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমি তখন এই বিষয়টা আমার আব্বু আম্মুর সাথে আলোচনা করি এবং আব্বু আম্মুর আলোচনা করার পর আব্বু আম্মু আমাকে ডিরেক্টলি মানা করে, যে বলে লোকটাকে আমাদের কাছে ভালো মনে হয় নাই, তুই ওনাকে বিয়ে করিস না।
এক পর্যায়ে আমি ওনাকে স্যারকে মানা করে দিলাম যে স্যার আমার পরিবার থেকে রাজি হচ্ছে না, আমি আসলে বিয়ে করব না। অ্যান্ড এটা বলার 2-1 দিন পরে স্যার যে কোনোভাবে কৌশল একদিন অফিসে স্যারের কক্ষে আমাকে ডেকে নেয়, এবং ডেকে নেওয়ার পরে আমি অনেক চেষ্টা করেছি স্যারের কাছ থেকে বাঁচার জন্য, বাট স্যার সেদিন আমার সাথে কুকুরের মতো বিহেভ করে। এক কথায় স্যার আমার সাথে খারাপ কাজ করে, যেটাকে ধর্ষণ বলে। এবং আমি তখন ওখান থেকে বের হই আমি তখন বলি যে স্যার আমি আপনার নামে মামলা করব, এটা করব ওইটা করব, ধমক দেই। এবং ধমক দেওয়ার এক পর্যায়ে স্যার তখন আমাকে বলে যে স্যার আমার সব কিছু ভিডিও করেছে, আমার এগুলো সব ভিডিও করেছে, এবং স্যারের ওই অফিস কক্ষে গোপন ক্যামেরা দ্বারা সব ভিডিও হয়েছে। আমাকে বলে যে তুমি যদি এগুলা কারো কাছে বলে দাও বা কাউকে জানো, আমরা কিন্তু ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিব। এই কথা স্যার আমাকে বললো। বলার পরে এবং আমাকে বলে যে তুমি যদি আমার অফিসে ক্যাশিয়ারে চাকরি করো, আমি তোমার নামে মামলা দিয়ে দিব যে তুমি আমার থেকে এতগুলো টাকা সরাই নিছো বা টাকা আমি গরমিল পাইছি, আমি তোমার নামে মামলা দিব। এই কথা বলে আমাকে স্যারে পুরোপুরি ব্ল্যাকমেল করে ফেলে। এবং ব্ল্যাকমেল করার পর আমি তখন এই বিষয়টা আর কারোর কাছে বলতে পারি না। এই যে আমি কাউকে বলার মতো কোনো সুযোগ নেই। একবার যে স্যার আমাকে প্রতিনিয়ত ডাকে যে তুমি আসো, আমি তোমার সাথে এটা করবো। এবং এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রায় সবসময় ডাকতে একদিন স্যার আমার সাথে এই কাজটা করার সময় স্যারের কিছু ফ্রেন্ড সহ অফিসের আরও কিছু লোকজন এখানে স্যারকে ধরে ফেলে, এবং ধরে স্যারের সাথে খারাপ ব্যবহার করে, এবং স্যারকে বলে যে এই কাজটা আপনি ঠিক করেন, এই মেয়েটার সাথে আপনি অলওয়েজ এটা করেন, আমরা অনেকেই দিকে বাড়ি এটা প্রতিবাদ করি না। অফিসের সব মানুষের মুখের উপর পড়ে স্যার তখন বাধ্য হয়ে আমাকে ওখানে বিয়ে করে। অল্প কিছু টাকা কাবিনে স্যারে বিয়ে করে, এবং বিয়ে করার পরে স্যার আমাকে একটা ফ্ল্যাট ভাড়া করে দেয়। আমি ওই ফ্ল্যাটে আছি, কিন্তু আমি অফিসে চাকরি করি। স্যারে আমাকে বেতন দেয়, আমি স্যার কাছ থেকে বেতন নিই, কিন্তু জাস্ট অতটুকুই। যখনই মন চায় তখনই তিনি আমার ফ্ল্যাটে আসে, এবং যখন তার মন চায় তখনই সে আমাকে তার ফ্ল্যাটে নিয়ে যায়। কিন্তু তার বাড়ি ঘরের কোনো ঠিকানা সে আমাকে দেয় না। সে কোথায় থাকে না থাকে, যে হুজুর দিয়া বা যেখান থেকে আমাকে বিয়ে পড়াইছে ওইখানকার সমস্ত ডকুমেন্ট কাগজপত্র সে লুকিয়ে রাখছে। ওইখানকার উকিলের কাছে আমি কোনো ডকুমেন্ট বা আমার বিয়ের কোনো প্রমাণ চাইতে গেলে আমাকে কোনো কিছুই দেয় না। এবং সে এমনভাবে চলাফেরা করে, আমি যদি কোনোভাবে কোনো কিছু করার চেষ্টা করি, বাই চান্স আমি কোনো স্টেপ যদি তার পক্ষে নিতে যাই, তাহলে সে আমাকে হুমকি দেয়, সে আমার নামে মামলা করবে। এবং সে অলরেডি আমার নামে একটা মামলা করেও রাখছে। তার টাকা পয়সা গরমিল এরকম দেখে সে আমার নামে একটা মামলা করে রাখছে। ওই মামলাটা সে গোপন করে রাখছে। আমি যদি তার সাথে কখনো পল্টি নিই বা তার কথার বাইরে চলে যায়, তাহলে সে আমার সাথে এই ধরনের মামলাগুলো আমার উপর ইয়েট করবে। সে আমাকে আজকে অনেকগুলো বছর ইউজ করে যাচ্ছে, বাট কোনোভাবে আমাকে বউর অধিকার দিচ্ছে না। আর আমার পরিবার থেকে আমাকে অন্য কোথাও বিয়েও দিতে পারতেছে না। আমার বাবা মা দুজনেই অনেক অসুস্থ। পারিবারিকভাবে আমার অবস্থাটা এখন এতটাই খারাপ যে আমি এই কথাগুলো না পারতেছি, মানে সহ্য করতে না পারতেছি কারো কাছে বলতে। তিনি আমাকে যখনই ফোন করে যেখানে চলে আসো, আমি পাগলের মতো ওখানে চলে যাই। ওখানে চলে উনি আমাকে ইউজ করে এবং বাজারের মেয়ের মতো ইউজ করে আমাকে ছেড়ে দেয়। তার কাছ থেকে আমি কোনো রকমের স্বামীর অধিকারটুকুন ওভাবে পাই না। আমি তখন বললাম, ভাই তো বহুত কষ্টের কথা। আমি তখন আলিয়াকে বললাম যে আলিয়া, এই লোকটা ফোন করলেই তুমি দৌড়িয়ে চলে যাও, এই লোকটা ফোন করলেই তুমি যাও, একটা কাজ করো, তুমি আর যাইও না। দেখো এভাবে কতদিন তোমার বিয়ে শাদী হবে, তোমার সংসার হবে, সে তো তোমাকে কখনোই আর বউর অধিকার দেবে না। ও আমাকে বলে, হ্যাঁ এটা আমি জানি, আমি যে ওর কাছ থেকে স্ত্রীর মর্যাদা কখনোই পাবো না, এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু এটা তো সে আর মুখও বলে না বা আমাকে কোনো কিছুতে সে বোঝায় না। তা আমি বললাম যে একটা কাজ করো, সে তোমাকে ফোন করলেই তুমি আর যাও না, এবং তার সাথে ধরে এতটা ক্লোজ হওয়ার দরকার নাই। তুমি তার কাছ থেকে এবার একটা স্পেস তৈরি করো। যেহেতু অনেক ক্লোজ হয়েও তুমি কিছু পাইলা না, প্রতিটা জায়গায় কষ্ট পাইছো, এবার একটা স্পেস তৈরি করো। একটা স্পেস তৈরি করে তার সাথে খুব বেশি একটা দেখা করবা না, সে ফোন দিলে যাবা না, তার কাছ থেকে একটা দূরত্ব তৈরি করে দেখো যে কী হয়। ও আমাকে বলে, তাহলে কি আমি সেটাই করবো? আমি বললাম, হ্যাঁ তুমি সেটাই করো। ঠিক এরপর থেকে আমার কথা শুনতে শুরু করে। আমার কথা মতো যখন তাকে ফোন করে ওর অফিসের বস যে আসো দেখা করি, আলিয়া তখন তার অফিসের বসের সাথে খুব একটা দেখা করতে যায় না। দ্যাট মিন্স আমার বাবার সাথে খুব একটা দেখা করতে যায় না। এবং এরকম করে অনেকগুলো দিন কেটে যায়, এবং আলিয়া যতই চেষ্টা করে, আলিয়াকে যতইভাবে ফোন করা হয়, আলিয়া যায় না। এবং মাঝে মাঝে ফোন করে আমাকেও রাখে, আমাকে বলে যে দেখো সুমন, ও কী করতেছে, আমাকে কী বলতেছে। আমি তখন বললাম ঠিক আছে আমি শুনি। তা আমার আব্বা এত অভিনয় করে ওর কাছে, কান্নাকাটি করে যে আমি বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিব, আমি আত্মহত্যা করবো, আমি বাঁচবো না, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক লাভ করি, তুমি আমাকে এভাবে কষ্ট দিও না, তুমি চলে আসো, এটা ওইটা বলে বাবা অনেকভাবে আলিয়াকে পটানোর জন্য চেষ্টা করে। কিন্তু আলিয়া একটা কথাই বলে যে যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে আপনার পরিবারে নিয়ে না যাবেন, আপনার বাবা মায়ের কাছে নিয়ে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার ফোন দিলে আমি যাব না, আপনার কথা আমি শুনবো না। এরকম করে আলিয়া আমার বাবাকে অ্যাভয়েড করতে থাকে, এবং এই অ্যাভয়েডের সূত্র ধরে আমার বাবা অনেক পাগলামি করে আলিয়াকে পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে আলিয়া আমার বাবার ওই ফাঁদে আর পা দেয় না।
বিয়ে করা বউ ঠিক আছে, তারপর আমার আলিয়া আর ওইখানে যায় না, আলিয়া একটু শক্ত হয়ে যায় এবং আলিয়ার সাথে তখন আমি কথা বলি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন কথা বলতে বলতে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগা শুরু হয়। ওই সময় কিন্তু আমার আলিয়া যেহেতু আমার বাবার কাছে ধরাতে না, আমার বাবার কাছ থেকে দূরে থাকতেছে এবং আমার বাবাও তখন আর আলিয়ার সাথে খুব বেশি একটা কথা বলে না। আমার বাবা আর খুব বেশি একটা কথা বলে না, আমার বাবাও তখন মোটামুটি একটা ডিসটেন্স তৈরি করে ফেলছে। অ্যান্ড ওই পর্যায়ে আমি তখন আলিয়ার সাথে অনেকটাই ক্লোজ হয়ে যাই, অনেক ক্লোজ হয়ে যাই এবং তার সাথে যে আমি ফোনে কথাবার্তা বলি, এখানে ওইখানে যাই, সব কিছু থেকে শুরু করে আলিয়া আমার মনের মণিকোঠায় ঢুকে যায়। এই মেয়েটা এতটাই সুন্দর ছিল, নর্মালি যেই কোনো মানুষ ওকে এক নজর দেখলেই তার প্রেমে পড়ে যাবে। তার কথাবার্তা, তার চাল চলন সব কিছু এতটাই সুন্দর আর এতটাই চমৎকার যে কেউ তাকে দেখলে তার প্রতি পাগল হয়ে যাবে। আমারও তখন ওকে এতটাই ভালো লাগতে শুরু হয় যে আমিও সব কিছু ভুলে যাই। আমিও ভুলে যাই যে আমার বাবার বিবাহিতা বউ বা এগুলো আমি সব কিছু ভুলে যাই। ভুলে তার প্রতি আমি অনেকটা আকর্ষিত হয়ে পড়ি। একটা পর্যায়ে ও তখন এভাবে আমাদের প্রায় আরও 7-8 মাসের মতো সম্পর্ক চলে। 7-8 মাস পরে একদিন আলিয়া আমাকে বলতেছে যে, সুমন, আমি একটা কাজ করব। ওই সময় কিন্তু আমি আলিয়াকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। ও কিন্তু আমার ভালোবাসা বুঝতেও পারে, কিন্তু বুঝতে পারার পরেও এটা প্রকাশ করে না মুখ থেকে। 7-8 মাস পর আমাকে বলতেছে, সুমন, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমার পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাকে বিয়ে দিয়ে দিবে, আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি তখন বললাম, কী বললা, তোমাকে বিয়ে দিয়ে দিবে? ও আমাকে বলে, হ্যাঁ। যেহেতু আর স্যার আমাকে বিয়ে করলো না, স্যার আমাকে বিয়ের পর এভাবে ইউজ করে গেল, আমি আর স্যারের ফাঁদে পা দিব না, আমি এখান থেকে পুরোপুরিভাবে সরে আসবো। আমার পরিবারকে আমি বলেছি ছেলে দেখার জন্য, তারা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিবে। কথাটা শোনার পর আমার তখন খুবই খারাপ লাগলো যে আমাকে এটা কী বলে, ও বিয়ে বসে যাবে। ওই সময় কিন্তু আমি একদম 100-এ 100 ওকে পছন্দ করি এবং ওকে ভালোবাসি। এই বিষয়টা আমি ওকে বুঝাইতে পারি না বা আমি ওকে এটা বলতেও পারি না। আর আমি যদি একবার বলে ফেলি যে আমি অমুকের ছেলে, আমার বাবার নাম বলি, আমার ঠিকানা বলে, তাহলে তো আমাকে আর বিয়ে করবে না এবং আমার সাথে ও কথাও বলবে না। যেহেতু ও আমার বাবাকে প্রচুর ঘৃণা করে, যেহেতু আমার বাবাকে অনেক ঘৃণা করে, তাহলে তো সে আর আমার পক্ষে আসবে না বা এটা বলবে না। এই জন্য আমি আমার বাবার টোটালি ঠিকানাটা ওর কাছে হাইড করলাম। এমন করে কথা বলতে বলতে ওর তখন পরিবার থেকে বিয়ে ঠিক করতে আসে। এমন করতে করতে একজন সরকারি ব্যাংক কর্মকর্তার সাথে ওর মোটামুটি প্রায় বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যে ওর পরিবার থেকে ওই ব্যাংক কর্মকর্তাকে ওকে বিয়ে করাবে, ব্যাংক কর্মকর্তার কাছে ওকে বিয়ে দেবে। এবং একদিন রাতে আমি প্রচুর কান্না করে ওকে ফোন করি, প্রচুর কান্না করি এবং কান্না করতে করতে একটা কথাই বলি, চালিয়া, তুমি যদি অন্য কাউকে বিয়ে করে ফেলো, আসলে তো আমার করার কিছু নয়, আমি কিছুই করতে পারবো না। তবে তোমার বিয়ে হয়ে যাওয়ার আগে আমি তোমাকে জাস্ট একটা কথা বলতে চাই, যে কথাটা বলে আমি নিজের মনটাকে নিজে সান্ত্বনা দিতে পারবো। পরে আমাকে বলে, কি এমন কথা বলো? আমি বললাম, সত্যিকার থেকে জানো আলিয়া, আমি তোমাকে অনেক পছন্দ করি। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি তোমাকে বিয়ে করে একটা সংসার করতে চাই, কিন্তু আমি তো এখনও পড়াশোনা করি। এখন তোমার অনেক ভালো একটা জায়গা থেকে তোমার বিয়ের প্রস্তাব আসছে, তোমার হাজব্যান্ড একজন সরকারি ব্যাংক কর্মকর্তা, তুমি তো আর তাকে রেখে আমাকে বিয়ে করবা না। তো আমার তোমাকে অনেক ভালো লেগেছে এবং ভালো লাগে থেকে আমি তোমাকে এই কথাগুলো বলা। তুমি অন্য কারো বউ হয়ে যাও, তাতে সমস্যা নাই, কিন্তু এই যে আমি তোমাকে ভালোবাসি কথাটা বললাম, এটা যদি আমি তোমাকে বলতে না পারতাম তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাইতাম। এবং কষ্ট পাইতাম বলেই আমি তোমাকে সবগুলো সত্য কথা বলে দিলাম। আসলে তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করবো, তুমি যদি ব্যাংক কর্মকর্তাকে বিয়ে না করো। এটা বলে আমি তখন ফোনটা কেটে দিলাম এবং ফোনটা কেটে দেওয়ার পরের দিনে ও তখন আমার মেসে চলে আসছে। আমার মেস একদম ভোরে সকালবেলা প্রায় 8টার দিকে চলে আসছে। এসে আমাকে ডাইকে নিয়ে একটা পার্কের মধ্যে আমাকে নিয়ে গেছে। পার্ক খোলার সাথে সাথে সকালবেলা নিয়ে আমাকে বলতেছে যে, সুমন, তুমি কালকে যে কথাগুলো বললা এগুলো আমার চোখের দিকে তাকায় বলো তো। আমি তখন তাকে কি বলবো, আমার আসলে কোনো কিছু বলতে পারতেছি না। আমি একটু নার্ভাস হয়ে গেছে। ও আমাকে বলো, আমার চোখের দিকে তাকিয়ে তুমি জাস্ট সত্য কথাগুলো বলো, কালকে রাতে তুমি যেটা বলেছো এই কথাগুলো কি সত্য? আমি তখন আধো চোখে তার দিকে তাকায় বলতেছি যে, হ্যাঁ, আমি কালকে যে কথাগুলো বলেছিলাম এই কথাগুলো সম্পূর্ণই সত্য কথা ছিল। আমি আসলেই তোমাকে পছন্দ করি এবং পছন্দ করি বলেই আমি তোকে কথাগুলো বলেছি। আমাকে বলে, তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? আমি বললাম, পারবো না কেন, অবশ্যই পারবো। আমাকে চলো, কাজী অফিসে চলো। আমি বললাম, এখন? ও বলে, হ্যাঁ এখন। আমি বললাম, না, এখন তো আমি যেতে পারবো না, কারণ বিয়ে করতে হলে আমার আমার আইডি কার্ড বা এটা ওইটা অনেক কিছু লাগবে, এগুলো আমার কাছে রেডি নেই। আমাকে বলে, না, তুমি যদি আমাকে ভালোবাসে তাহলে এখনই বিয়ে করতে হবে। আমি বললাম, এসব তো আমার কাছে না, আমি কেমনি বিয়ে করবো? ও বলে, ঠিক আছে, তাহলে কাবিন করা লাগবে না, তুমি জাস্ট আমরা হুজুরের কাছে বিয়ে করবো, চলো। আমি তখন বললাম, তো কাবিন করবো না? ও বলে, না, কাবিনের দরকার নেই, যেহেতু তোমার এখন ডকুমেন্ট নেই, কাবিন করতে হবে না। আমি তখন বললাম যে, একটু অপেক্ষা করি আমরা। ও বলে, না, অপেক্ষা যদি করো তাহলে হবে না, এখনই। আমি বললাম, তো এইরকম হুজুর তুমি কোথায় পাবা, যেখানে তোমার কাজী, এরকম কাজী কোথায় পাবা যে কাজী এরকম ডকুমেন্ট ছাড়া বিয়ে পড়াবে? ও বলে, আসছে, আমার পরিচিত আছে, চলো। আমার একটা বান্ধবীকে আমি বিয়ে করেছি এইভাবে। বান্ধবীটা হিন্দু ছিল, মুসলিম হয়েছে নতুন করে, কাগজপত্র ওভাবে হয়নি, এক মুসলিম ছেলেকে বিয়ে করছে, আমার পরিচিত কাজী আছে, ওর কাছে চলো।
সেখান থেকে তখন সে আমাকে নিয়ে যায়, আমাকে ডিরেক্টলি ওই কাজের অফিসে নিয়ে যায়। কাজের অফিস বলতে কাজের বাসা, ওইটা বাসা নিয়ে যাওয়ার পরে দেন সেখানে তখন আমার সাথে ওর বিয়ের কথাবার্তা মোটামুটি সব কিছু ঠিক করে ওইখানেও আমাকে বিয়ে করে ফেলে, জাস্ট শেওরা করে হুজুর ডেকে, যেটা হয় মানে কাবিনের ওই ডকুমেন্ট ছাড়াই যতটুকু হয় মৌখিকভাবে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ও আমাকে বলে যে আজকে থেকে তুমি আমার হাজব্যান্ড, আমার বাসায় চলো। আমি বললাম যে এটা কি ঠিক আছে? আমাকে বলো আমার বাসায় চলো। আমাকে জোর করে ওর বাসায় নিয়ে যায় এবং ওর আব্বা আমার সাথে আমাকে পরিচয় করাই দেয়। ওর আব্বা আমার সাথে পরিচয় করাই দেয় এবং আমি তখন ওকে শুধু একটা রিকোয়েস্ট করলাম, আলিয়া তুমি যে আমাকে বিয়ে করছো বা আমার ছবিটা তুমি কাউকে দেখাও না, কারণ আমি তো সবেমাত্র পড়াশোনা করি। ও আমাকে বলে না এটা আমি কাউকে দেখাবো না, আমার যে আগের হাজব্যান্ড আমি তাকেও বলবো না, কারণ আমি যদি তাকে বলি আমি বিয়ে করছি, আমার হাজব্যান্ডের ছবি তাকে দেখাই, সে তোকে খুঁজে বের করবে এবং বের করে এমন হবে যে সে তোমাকে মার্ডার করে ফেলতে পারে, তোমাকে খুনও করে ফেলতে পারে। এই জন্য আমি তোমার ঠিকানাটা কাউকেই দিব না, তোমার কথা কারো কাছে আমি বলবো না, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, এই নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তুমি শুধু এটাই মাথায় রাখো যে তুমি আমার হাজব্যান্ড এবং আমরা হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকবো। এই কথা বলার পরে আমি তখন তাকে অনুরোধ করলাম যে তুমি যেহেতু আমাকে বিয়ে করছো তুমি ওই লোকের কাছে আর যাইও না। ও আমাকে বলে আমি ওর ওখান থেকে চাকরিও ছেড়ে দিয়েছি, আজকে বেশ কয়েকদিন হয়েছে। আমি বললাম সত্যি চাকরি ছেড়ে দিচ্ছ? আমাকে তো বললো না। বলে হ্যাঁ, আমার যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, অন্য কোথাও আমার বিয়ে হয়ে যাবে, এটা আমার বস জানতে পারছে, জানতে পারার পরে সে আমাকে চাকরি থেকে ডিসমিস করে দিছে। এবং আমি বললাম তার সাথে কি তোমার মানে ওইগুলো সব হয়েছে? বলে আমি ওকে ডিভোর্স করে দিয়েছি। ও আমাকে কোনো ব্যাপারটা দেন, আমি নিজে ওকে ডিভোর্স করে দিয়েছি এবং ডিভোর্স লেটার আমি ওকে অফিসে পাঠিয়ে দিয়েছি। আমি তখন বললাম যে হ্যাঁ তাহলে তো অনেক ভালো, এখন থেকে তুমি তো নীরবে সংসার করতে পারো, সে আর তোমার ঝামেলা করো না। বলে ঠিক আছে। এখন মা আমাকে মাঝে মাঝে ফোন করে বলে যে সুমন কী অবস্থা, তোর আব্বার কাছ থেকে ওই মেয়েকে সরাইতে পারছিস কি না? আমি মাকে বলি যে হ্যাঁ মা, বাবা আর আগের মতো নাই, তুমি দেখো। এবং মাও তো একটা পর্যায়ে আমাকে বলে যে বাবা অনেকটা ঠিক হয়ে গেছে। মা ফোন করলেই বাবা বাড়িতে যায় এবং মার সাথে মিশে মার সাথে থাকে। আগে যেরকম বাবার প্রবলেমগুলো ছিল বা বাবা যে আগে বিয়ে করে যেরকম করতে এরকম বাবা আর করে না। এখন মাঝে মাঝে বাবা বাড়িতে যায় এবং আমাকেও বাবা বলে যে তোর যে সময় হবে তুই আমার ফ্ল্যাটে চলে আসিস, বাপ ছেলে একসাথে ফ্ল্যাটে থাকবো। এগুলো আমার বাবা আমাকে বলে, কিন্তু আমি আর বাবার ওই কোনো কথাই ওভাবেই শুনি না। আমি তখন আলিয়ার সাথে পরিপূর্ণভাবে আসি। এরকম করতে করতে একটা পর্যায়ে আলিয়ার বাসায় যেতাম, আলিয়া আমার বাসায় আসতো, আমার মেসে আসতো, এমন করে যাতায়াত করতে করতে এক পর্যায়ে আলিয়া তখন বাচ্চা কনসেপ্ট করে। ওই পর্যন্ত কিন্তু আমি ওকে মানে ও আমার ঠিকানা যতটুকু জানতে চাইছে আমি ওকে বলছি আমার বাড়ি কুমিল্লাতে এবং আমার এক ফ্রেন্ডের ঠিকানা দিয়ে রাখছি। মানে আমার এক বন্ধু আছে আমার সাথে পড়াশোনা করে, ওর বাবা মায়ের ঠিকানা, ওর গ্রামের ঠিকানা সব কিছু ওর কিছু ব্যবহার করছি এবং ওর ঠিকানা ব্যবহার করে আমি আইডি কার্ড পর্যন্ত বানাইছি, মানে ফেক আইডি কার্ড, ভুয়া আইডি কার্ড। এবং এই ভুয়া আইডি কার্ডও আমি আলিয়াকে দেখাইছিলাম, ওর বাবা মাকে দেখাইছিলাম। যাক তার আর বিষয়টাতে কোনো কিছু বললো না, কিন্তু আমাদের যে বিয়ে হয়েছে এটা শুধুমাত্র মৌখিক বিয়ে, ওইখানে কোনো ডকুমেন্ট কিন্তু হয়নি। আমি বারবার বলি। একটা পর্যায়ে তখন আলিয়ার ঘরে আমার একটা কন্যা সন্তান হয়। আমার কন্যা সন্তানটা এতটাই কিউট হয়, অনেকটা আলিয়ার মতো দেখতে, মায়াবী চেহারার অধিকারী। আমার মেয়েটা হওয়ার পর আমার মেয়েটার নাম রাখি হচ্ছে আমরা আসিফা আক্তার হচ্ছে আমার মেয়ের নাম রাখি। আমার মেয়েটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর কিউট ভালো। মেয়েকে নিয়ে তখন আমি সংসার করতেছি অ্যান্ড এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করি, মানে অনার্স কমপ্লিট করি। অনার্স শেষ করার পরে আমার পরিবার থেকে তখন আমার মানে আব্বা আম্মা বলতেছে যে আমার আব্বা বলতেছে তুই আমার কোম্পানিতে জয়েন কর, আমার কোম্পানিতেই থাক, কারণ আমার কোম্পানিতে লোকের প্রয়োজন। যেহেতু আমি হচ্ছে আলিয়ার সাথে সম্পর্কে আছি, এই জন্য আমি আর তখন আমার আব্বার কোম্পানিতে জয়েন করলাম না। আমি বাবার কোম্পানিতে জয়েন না করে আমি অন্য একটা কোম্পানিতে জয়েন করছি এবং সেই কোম্পানিতে আমি কাজ করতেছি, আমি ভালোভাবে কাজ করতেছি। তখন পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাকে বিয়ে করাই দিবে, আমাকে বিয়ে করাবে। তো আলিয়ার ওই বিষয়ে, আলিয়াকে আমি বিয়ে করেছি প্রায় 3 বছর হয়ে গেছে, এখানে 3 বছর কেটে গেছে। এই বিষয়গুলো কিন্তু আলিয়ার কাছে আমি একটা বিষয় বললাম যে তুমি আমার আব্বা আম্মার কাছে এখন যেও না, আমার পরিবার তুমি যেও না, কারণ আমি কিন্তু পড়াশোনা করতেছি। তো পড়াশোনা শেষ হইলে পরে আমি তোমাকে নিয়ে যাব। এখন আমার পরিবারের কাছে নিলে আমার পরিবার গ্রহণ করবে না। আমার বড় ভাইটি আছে, তারা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তারা বলবে যে আমি ঢাকায় পড়াশোনা করতে এসে বিয়ে করছি, তারা আমার সাথে খারাপ ব্যবহার করবে। সো তুমি এখন আর এই বিষয়গুলো কোনো কিছু কইরো না বা কিছু বইলো না, তুমি যেমনি আসো এমনি থাকো। আমার পড়াশোনা শেষ হলো, আমি চাকরি বাকরি পাইলে তোমাকে নিয়ে যাব। তো সেখানে আমার গ্র্যাজুয়েশন শেষ হলো, হওয়ার পর আমি চাকরি পাইছি। পড়াশোনার পাশাপাশি আমি ইন্টার্নিং করতাম, সেখান থেকে চাকরি পাইলাম। এখন আলিয়া আমাকে প্রেশার দিতে আসছে যে তুমি আমাকে তোমার ফ্যামিলিতে নিয়ে যাও, তোমার বাবার কাছে নিয়ে যাও, তোমার মায়ের কাছে নিয়ে যাও, তোমার পরিবারে নিয়ে যাও। আর এদিক দিয়ে আমার পরিবার আমাকে প্রেশার দিতেছে যে আমাকে বিয়ে করাই দিবে। একদিক দিয়ে মা বিয়ের জন্য প্রেশার দিতেছে, অন্য দিক থেকে আলিয়া আমার পরিবার যাওয়ার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি এবার দুইটা চাপে পড়ে গেছি। আলিয়াকে যে কথা দিয়েছিলাম সেই কথার কাজ করার সময় চলে আসছে, কারণ আমি এখন গ্র্যাজুয়েশন করেছি, চাকরি পেয়েছি, ওকে আমি এখন পরিবারে নিয়ে যাওয়ার কথা। এবং একইভাবে আমি পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশন শেষ করেছি, চাকরি পাইছি, আমার এখন বিয়ে করার কথা, কারণ আমার পরিবার থেকে আমাকে বিয়ে করাবে, বিয়ের জন্য চাপ দিছে। আমি তখন মানসিকভাবে খুব টেনশনে পড়ে গেলাম। ঠিকমতো খাওয়া দাওয়া করি না, ঘুমাই না,
মানে এতটাই খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছি, না কাউরে বলতে পারি না সহ্য করতে পারি। ভিতরে তখন একটু একটু করে কষ্ট জমা হচ্ছে যে এখন আমি কি করব, এবং এই কথা আমি কার কাছে বলবো, কোথায় বলবো? কেউ তো আমার কথার কোনো মূল্যায়ন করবে না, বা কেউ আমার এই মুহূর্তে আমার কথা কেউ শুনবেও না। এমন করে টেনশানে, খুবই টেনশানে পড়ে গেছি, প্রচণ্ড রকমের টেনশানে। তো তখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম, বাড়িতে যাইতাম, থাকতাম রাজশাহীতে। আমার এই টেনশনের বিষয়গুলো আমার মা তখন বুঝতে পারে যে আমি খুবই টেনশনে পড়ে গেছি। মা বুঝতে পারে যে আমার ভিতরে কোথাও না কোথাও একটা সমস্যা চলতেছে। এরকম করে মা তখন করে কি আমাকে ইনকোয়ারি করতে থাকে যে আমি আসলে কেন এরকম টেনশনে পড়ছি বা কারণ কি। এগুলো নিয়ে যাচাই বাছাই করতে করতে একটা পর্যায়ে মা আমার কিছু ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে, কেমনে মা বের করে ফেলে যে আমি বিয়ে করছি। না, এটা বুঝতে পারে আমি বিয়ে করছি। তো বিয়ে করছি এটা শোনার পর মা কিন্তু আমার উপর রাগ করে না, আমাকে কিছুই বলে না। আমাকে শুধু বলে, তুই যেহেতু বিয়ে করছিস, তোর বউ নিয়ে তুই বাড়িতে চলে আয়। তুই বউ নিয়ে বাইরে বাইরে থাকবি কেন? শহরে কেন বউ নিয়ে থাকবি? এটা তো ভালো না। বউ নিয়ে বাইরে বাইরে থাকা ঠিক না, তুই বউ নিয়ে বাড়িতে চলে আয়, তুই বাড়িতে আয়। মানে বাড়িতে আসার জন্য মা আমাকে খুবভাবে প্রেশার দিতেছে, তুই বউ নিয়ে বাড়িতে আয়। কোথায় বিয়ে করছিস? বউ নিয়ে তুই বাড়িতে আয়। আমি বললাম যে না মা, আসলে বিষয় হচ্ছে আমি যারে বিয়ে তো করি নাই, বিয়ে করবো, এরকম কথাবার্তা চলতেছে। মা আমার বলে, কারে পছন্দ করেছিস, কোন জায়গায় করছিস, মেয়ে দেখতে কেমন, আমাকে এগুলো সব খুলে বল। আমি যাই, আমি মেয়ের পরিবারের সাথে কথা বলি, মেয়ের বাবা মায়ের সাথে কথা বলি, আমি সব কিছু ঠিকঠাক করবো। তুই আমার বড় ছেলে, সমস্যাটা কোথায়? আমাদের তো অর্থ আভিজাত কোনো কিছুর অভাব নেই, তাহলে তোকে বিয়ে করালে সমস্যাকে, আমাকে ঠিকানা দে। আমি তখনও মায়ের কাছে কোনো ঠিকানা দিই না, সব কিছু লুকাচ্ছিলাম। একটা পর্যায়ে মা তখন কিছুটা মানে পরিপূর্ণভাবে বুঝে যায় যে আমি বিয়ে করে ফেলছি, মানে আমি বিয়ে করে গেছি। এখন বিয়ে করছি এটা বুঝতে পারার পরে মা আমাকে আরও প্রেশার দিচ্ছে, বিয়ে কোথায় করছিস, কোন জায়গায় করছিস, তুই তোর বউকে এখানে নিয়ে আয়। আমাদের বংশের কোনো মেয়ে শহরে থাকে না, আমাদের বংশের কোনো মেয়ে শহরে থাকে না, সবাইকে আমরা শহর থেকে গ্রামে নিয়ে আসি, তুই গ্রামে নিয়ে আসে, গ্রামে আমাদের সাথে থাকবে। এমন করে আমি তখন না পারি বলতে, না পারি সহ্য করতে, এরকম করে সময়গুলো কাটতে থাকে। আমার আব্বা তখন করে কি, ওই শহরে যেহেতু আমার আব্বার অনেক লিঙ্ক আছে, অনেক লোকের সাথে পরিচয় আছে, আমার এক বন্ধুর বাবাকে আমার বাবা ঠিক করে ফেলে। আমার এক বন্ধুর বাবার মাধ্যমে আমার বাবা বের করে ফেলেছে আমি বিয়ে করছি এবং আমার বউ আছে। তো আমার ওই যে বন্ধুটা আমার ওই আলিয়ার ঠিকানা জানতো বা আলিয়ার সব কিছু জানতো, আলিয়ার ছবিও যার কাছে ছিল, আমার এই বন্ধুটা কিন্তু জানতো না যে আলিয়া আমার বাবার বউ ছিল, আলিয়াকে আমার বাবাকে বিয়ে করছে। এটা কিন্তু আমার এই বন্ধু জানতো না। আমার এই বন্ধু না জানার কারণে আমার আব্বা আমার বন্ধুর বাবাকে ধরে, এবং আমার বন্ধুর বাবা আমার বন্ধুকে বোঝানোর পরে আমার বন্ধু আমাকে না জানিয়ে আলিয়ার পুরোপুরি ঠিকানা আমার বাবার কাছে দিয়ে দেয়। আমার বাবার কাছে যখন এইসব দিয়ে দেওয়ার পরে আমার বাবা তখন এগুলো পাওয়ার পরে চমকে ওঠে। আমি তো জানি না যে বাবা জানতে পারছে। বাবা জানার পরে বাবা তখন করে কি, আমার মাকে বলতে থাকে যে মেয়েটাকে বিয়ে করছে ঢাকাতে, ওই মেয়েটা খুব খারাপ, এটা একটা গ্যাংস্টার মেয়ে, খারাপ মেয়ে, এই মেয়ে ওই মেয়ে, এগুলো বলে আমার পরিবার থেকে তখন আমার বাবা আমাকে উচ্ছেদ করে, মানে ঢাকা থেকে আমাকে নিয়ে আসে, মানে জোর করে, একরকম জোরপূর্বক আমার ঢাকা থেকে আমাকে নিয়ে আসে, বাড়িতে এনে আমাকে আটকায় ফেলে, আমার হাত পা বেঁধে আমাকে আটকায় ফেলে বাড়ির মধ্যে। তো আমার যে বন্ধুগুলোর সাথে আলিয়ার সম্পর্ক ছিল, আলিয়া তখন তাদের কাছে যাতায়াত করতে শুরু করে, তাদেরকে জিজ্ঞেস করে যে সুমন কোথায় গেল, সুমনের ফোন বন্ধ কেন, ও নাই কেন। এবং আমার বন্ধুগুলোর কাছ থেকে আলিয়া তখন আমার মূল ঠিকানা বের করে ফেলে, আমার বাড়ির পুরোপুরি ঠিকানা আলিয়া তখন বের করে ফেলে, যে আমার গ্রামের বাড়ির ফুল ঠিকানা বের করে আলিয়া একদিন ডিরেক্টলি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। এবং একদিন সকালবেলা আলিয়া রাজশাহীতে এসে পৌঁছায়, আমাদের বাড়িতে আসে, গ্রামের বাড়িতে। আমার বাবাও ওই দিন বাড়িতে, মাও বাড়িতে, সবাই বাড়িতে। এক পর্যায়ে আলিয়া হঠাৎ করে আমাদের বাড়িতে এসে আলিয়া আমার বাবাকে দেখে অবাক হয়ে যায়। ওর মাথায় তখন আসমানটা ভেঙে পড়ে, ও সেই জায়গায় অজ্ঞান হয়ে যায়, মানে সেন্সলেস হয়ে যায়। সে যখন এখানে অজ্ঞান হয়ে যায়, আমার মাও কিন্তু বিষয়টা জানতো না। আমি তখন ডাক্তার আনার জন্য দৌড়ে যাই, যে ডাক্তার আনবে, এর মাঝে ওর মুখে পানিতে ওরা তখন মানে হুঁশ নিয়ে আসে, আমি তখন ছিলাম না। এবং আমি এসে শুনতে পারি আলিয়া নাকি চিৎকার করে আমার মায়ের কাছে সব কিছু বলে দেয়, যে আপনার হাজব্যান্ড আমাকে বিয়ে করছে, বিয়ে করে আমার সাথে এরকম প্রতারণা করছে, একইভাবে আপনার ছেলেও আমাকে বিয়ে করছে, আমার সাথে এরকম প্রতারণা করছে। মুহূর্তের মধ্যে এই কথাগুলো আমাদের গ্রামের আনাচে কোনাচে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যায়। যেহেতু অজানা একটা মেয়ে আমার খোঁজে চলে আসছে ঢাকা থেকে, এবং আমার বউ পরিচয় দিয়ে, এটা তো গ্রামের মানুষ সবাই দেখার জন্য আসে, এবং মেয়েটা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে মেয়েটা তখন হুটহাট করে তার সমস্ত সত্য কথাগুলো বলে দেয় আমার বাবার কাছে, আমার মায়ের কাছে, সবার কাছে। এগুলো তখন গ্রামের একদম প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে যায়, এবং সবাই তখন বিষয়টা জেনে আমাদের পরিবার নিয়ে চিচি করতে শুরু করে। বাড়িতে আসা মাত্রই আমার মা তখন আমাকে জুতাপিটা করে, মা আমাকে বের করে দেয়। এবং সন্ধ্যার পর আলিও তখন বেরিয়ে যাওয়ার পর আমিও ঢাকাতে চলে আসি, আলিও ঢাকাতে চলে আসে। প্রায় এক সপ্তাহের মতো আলিয়ার সাথে আমার আর কোনো দেখা না। আমি অফিসে যাচ্ছি, কাজ করতেছি, চলতেছি। এক সপ্তাহ পরে আলিয়ার নামে অনেকগুলো মামলা করে আমার বাবা।
অনেকগুলো মামলা করে, এইভাবে ওভাবে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা করে আলিয়া তখন একদম পলাতক অবস্থায় আছে। আমি আলিয়ার বান্ধবীদের কাছ থেকে জানতে পারার পরে মিরপুর ওর 2 সম্পর্কের এক বান্ধবীর বাসায় আমি ওকে গিয়ে ধরি এবং ও আমাকে বলে, তোর বাপে আমার নামে মামলা দিচ্ছে, আমার এটা করছো ওইটা করছো, খুব কান্নাকাটি করে। তখন আমি ওকে জড়ায় ধরে ওকে সমস্ত সত্য ঘটনাগুলো খুলে বলি যে, দেখো আলিয়া, তুমি আমার উপর রাগ করে আছো, আমার উপরে অভিমান, তোমার অভিযোগ তোমার, কিন্তু তুমি সত্য ঘটনাগুলো শোনো। আমি আসলে সব কিছু জেনেই তোমাকে ভালোবাসছিলাম। আমার পরিবার থেকে আমি সব কিছু জেনেছি এবং জানার পরে মানে এতক্ষণে যে ঘটনাগুলো, এগুলো সব কিছু আমি তারে বলছি। বলার পরে তার যে বান্ধবী ছিল, তার বান্ধবীও তখন তারে বুঝাইলো যে, দেখ আসলে ছেলেটার তো অন্যায় নাই, এখন ছেলেটা পরিবারের মুখে পড়ে বা এরকমটা হয়ে গেছে, তুই ওরা মাফ করে দে। পরে আলিয়া আমাকে মাফ করে দিল। দেওয়ার পর আমি তখন আলিয়ার সাথে সংসার করতে শুরু করি এবং আমার বাবার এগেনস্টে গিয়ে আমি তখন মামলাগুলোকে উঠাই। খুবভাবে আমি তখন আলিয়ার সাপোর্টে আসি। আমার বাবা এত পরিমাণে টর্চার শুরু করছে যে আমি আলিয়াকে নিয়ে কোনোভাবেই দেশে থাকার মতো কোনো অবস্থা ছিল না, আমি থাকতে পারতেছিলাম না। একসময় আমি আর আলিয়া দুজনেই দুবাইতে ট্যুরিস্ট ভিসায় চলে যাই এবং ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওইখানে আমার এক বন্ধুর বাবার রেস্টুরেন্ট আছে। আমার এই বন্ধুর বাবার রেস্টুরেন্ট, আমি তখন ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওইখানে আমার বন্ধুর বাবার রেস্টুরেন্টে তখন মানে চাকরি নেই, ম্যানেজারের চাকরি নেই, এবং ওই রেস্টুরেন্টে আমি তখন ভিসা লাগাই এবং আলিয়া আমার বউ হিসাবে সেখানে থেকে যায়। আমি আর বাবা মায়ের সাথে আর কোনো যোগাযোগ করি না এবং যাওয়ার সময় আমরা আমাদের মেয়েটাকে সহ নিয়ে যাই। আমার মেয়ের নাম রাখছিলাম হচ্ছে আসিফাকে সহ আমরা সাথে করে নিয়ে যাই। দীর্ঘ অনেকগুলো বছর আমার দুবাইতে কেটে যায় এবং এর মাঝে আমি এটাও দুবাই থেকে শুনতে পাই, আমার আব্বা স্থাবর যত সয় সম্পত্তি আছে, আমার আব্বাই সব কিছু আমার বড় বোন এবং আমার যে 2টা ছোটো ভাই আছে তাদের নামে লিখে দিছে। তাদেরকেই সব কিছু দিয়ে দিছে, আমাকে কিছুই দেয়নি। আমি আমার বাবার কাছে কিছুই পাই নাই, সমস্ত কিছু আমার বোন আর এবং আমার ভাইদের নামে বাবা সব লিখে দিছে। তো যাই হোক, বাবা লিখে দিছে, বোনদেরকে ভাইদেরকে দিয়ে দিচ্ছে। বাবার ওই সম্পত্তির প্রতি আমার কোনো লোভও নাই এবং এই সম্পদ আমি পাইলাম না পাইলে নাই, ওটা নিয়ে আমার কোনো রকমের অভিযোগও নাই। আমি আমার মতো করে পড়ে আছি, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, এ বিষয় নিয়ে আমার আর কোনো কথাবার্তা নাই। এমন করে দিনগুলো পার হইতে আছে। আলহামদুলিল্লাহ, দিন রাতগুলো এভাবে পার হতে হতে আমি দেখতেছিলাম যে প্রায় এখানে 3 বছরের মতো কেটে গেছে। এই 3 বছরে আলিয়া কিন্তু আর কোনো সন্তানাদি হয় নাই ওর ঘরে, এবং আমিও ওকে হসপিটালে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার আমারও কোনো দোষ ধরতে পারলো না, ওরও কোনো দোষ ধরতে পারলো না, মানে আমাদের দুজনেরই কোনো রোগ নাই, কিন্তু কেন বাচ্চা হয় না, বেবি কেন হয় না, ওটা কেউ বুঝি না। তারপরে 3-3.5 বছর কেটে যাওয়ার পরে আমার আম্মা এই 3.5 বছর পর আমার সাথে যোগাযোগ করে কান্নাকাটি করে যে, এটা কেমন কথা, তুই বাড়িতে আয়, তুই আমার একমাত্র সন্তান, তুই এভাবে দুবাইতে পড়ে থাকবি, তোর জীবনটা এইভাবে কাটবে, এটা তো হতে পারে না, তোর বাবার মানে অপরাধ কেন তুই ভোগ করবি। মা আমার সাথে খুব কান্নাকাটি করে। আমি তখন আলিয়াকে বললাম যে, আলিয়া, আম্মা তো এগুলো বলে। ও আমাকে বলে, আমারও বেশ কয়েকদিন ধরে খারাপ লাগতেছে, আমার বাংলাদেশে চলে যেতে ইচ্ছে করে, এখানে থাকতে ভালো লাগে না। 3.5 বছর পরে আলিয়ার সম্মতিক্রমে আমরা তখন কী করলাম, ঢাকাতে চলে আসলাম, মানে ওখান থেকে বিদায় হয়ে। ওই সময় আলিয়ার বাবা মারা গেছে, কিন্তু আলিয়ার মা বেঁচে ছিল। ঢাকাতে চলে আসলাম এবং ঢাকাতে আসার পরে আমি তখন ঢাকাতে এসে পুনরায় আমার আগের যে কোম্পানিটা ছিল ওই কোম্পানিতে আবার জব নিলাম। আমার মা আমাকে গ্যারান্টি দিল, আমার বাবা যাই করবে আমার মা এটার এগেনস্টে যাবে, আমার মা উল্টো আমার বাবার নামে মামলা করবে, আমার বাবা আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এই সিউরিটি যখন আমার আম্মু আমাকে দিয়েছে, আম্মুর কাছ থেকে ওই সিউরিটি পাওয়ার পরেই আমি তখন আমার বউ আলিয়াকে আর আমার বাচ্চাকে নিয়ে আমি তখন বাংলাদেশে ব্যাক করি। এবার বাংলাদেশে ব্যাক করে আমি আমার পরিবারের সাথে থাকতেছি, আমার বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে খুব ভালো করে থাকতেছি। আমার মা তখন রাজশাহী থেকে মাঝে মাঝে আমার বাসায় আসে, আমার বাসায় থাকে। এরকম করতে করতে মা আমাকে বলে, তুই আমার সাথে আমাকে রেখে দে, তোর সাথে আমাকে রেখে দে, আমি আর যাবো না। ওই সময় আমার যে ছোটো ভাইটা ছিল শামীম তখন মানে ভার্সিটিতে পড়াশোনা করতো এবং আমার আরেকটা ছোটো ভাই আছে, ও তখন কলেজে পড়তো। আম্মা আমাকে বলে, আমি আমার 2টা সন্তানকে নিয়ে তোর সাথে চলে আসবো, আমরা একই বাসায় থাকবো, এগুলো আম্মা আমাকে বলতেছে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা নাই। পরে আমি মাকে আর আমার ছোটো 2 ভাইকে আমার সাথে নিয়ে আসছি। আমি তখন অনেক বড় দেখি একটা বাসা ভাড়া নিলাম, আমি, আমার মেয়ে আসিফা এবং আমার ছোটো 2 ভাই, আমার মা, আমরা তখন একসাথে থাকতেছে। মাও তখন আর আব্বার সাথে কোনো সম্পর্ক রাখতেছে না এবং ছোটো ভাইরা বলতেছে যে বাবা যে সম্পদ ছোটো ভাইদের নামে লিখে দিয়েছে, তারা এগুলো আমাকে ভাগ করে দিয়ে দিবে, তারা এটা সমবন্টন করে আমাকে দিয়ে দিবে। এই জন্য আমি ছোটো ভাই আর মাকে তখন আমি শহরে নিয়ে আসলাম, ঢাকাতে নিয়ে আসলাম, তারা আমার সাথে থাকতেছে। আমার বাবা আমাদের সাথে আর কোনো যোগাযোগ নাই, বাবা তার মতো করে তার সময় পাস করতেছে, বাবার মতো করে ওই জৌর চণ্ডীদাস জীবন পার করতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার বউ আলিয়া আবারও বেবি কনসেপ্ট করছে বাংলাদেশে আসার পরে। তো অনেকগুলো বছর এরই মাঝে কেটে গেল, ও বেবি হয় না। এবার বেবি হওয়ার পরে আমি তো খুব খুশি হলাম যে আলহামদুলিল্লাহ আমার বউর ঘরে সন্তান হয়েছে। তো আমার আরেকটা মেয়ে সন্তান হয়েছে। মেয়ে সন্তানটা হওয়ার পরে এই সময় কিন্তু আমার আম্মু আমার সাথেই আছে, আমার আম্মু, আমার ছোটো 2 ভাই আমার সাথেই আছে। মেয়ে বাবুটা হওয়ার পরে আমার আম্মু হঠাৎ করে আমাকে বলতেছে, তুই আলিয়াকে ছেড়ে দে,
অনেক বছর পরে। আমি তখন বললাম যে আম্মা এগুলো তুমি কী বলো, আমি আলিয়াকে ছেড়ে দিব, এটা কী ধরনের কথা, এটা কি তুমি ভালো বলতেছো? আমার আম্মা বলে আজ থেকে বহু বছর আগে যে তোর বাবা বলেছিল আলিয়া মেয়েটা ভালো না, ও দুর্চরিত্রা, ওর ক্যারেক্টার সমস্যা আছে, এই কথাটা কিন্তু সত্যি। আমি বললাম মা তুমি এটা কী ধরনের কথা বলো, আলিয়া দুর্চরিত্রা হতে যাবে কেন, ওরে নিয়ে আমি বিদেশে ছিলাম, দেশে আসছি। আমার আম্মা বলে বাবারে কীভাবে বলবো, উপরের দিকে থুতু মারলে তো এটা নিজের গায়েই পড়ে, তা বলতে তো আমার খারাপও লাগে, কিন্তু বাস্তবতার খাতিরে তো বলতে হবে। আমি তখন বললাম সমস্যা নাই, বাস্তবতার খাতিরে বলতে হবে, আমাকে বলো কী হয়েছে। মা তখন আমাকে বলে তোর লাস্ট যে কন্যা সন্তানটা হয়েছে, তোর লাস্ট যে মেয়েটা হয়েছে, এই মেয়েটা তোর না, এটা তোর মেয়ে না। আমি তখন বললাম যে মা এটা তুমি কী বলো, এটা আমার মেয়ে না, এটা কার মেয়ে? আমার মা বলে এটা তোর ছোটো ভাই শামীমের মেয়ে। আমি বললাম যে মা এটা তুমি কী কও, তুমি কি পাগল হয়ে গেলে নাকি, এটা কী ধরনের কথা বলে যেটা শামীমের মেয়ে? মা আমাকে বলে হ্যাঁ, তোর প্রমাণ লাগবে, তোর ডিএনএ টেস্ট করা তোর মেয়েকে, দেখ তোর সাথে ম্যাচ হয় কি না। আমি তখন বললাম তার মানে? আমার মা বলে আমি নিজের চোখে দেখেছি, এই আলিয়া মেয়েটা যথেষ্ট পরিমাণের খারাপ চরিত্রের একটা মেয়ে, শুধু তোর ভাই না, এরকম অনেকগুলো ছেলের সাথে ওর অবৈধ সম্পর্ক আছে। এবং তুই তো অফিসে চলে যাস, অফিস থেকে আসস, তুই তো আর এগুলো দেখিস না, এগুলো কিন্তু আমি দেখতে পাই। এবং আমি গ্রাম ছেড়ে শহরে শুধু একটা কারণে আসছে, তোর বাবা বারবার বলে যে আলিয়া মেয়েটা দুর্চরিত্র, আলিয়া মেয়েটা খারাপ, ওর চরিত্রের সমস্যা আছে। আমি এগুলো বিশ্বাস করতাম না, বিশ্বাস না করার কারণে শেষ পর্যন্ত ঢাকাতে আসছি, তোর সাথে থাকতেছি, থেকে আমি দেখলাম যে শুধু তোর ভাই শামীম না, শামীম সহ আরও অন্য ছেলেদের সাথে তোর বউ আলিয়ার শারীরিক সম্পর্ক, এবং মেয়েটা খুবই দুর্চরিত্রা। আমি আম্মার মুখের এই কথাগুলো শোনার পরে মনে হয় আসমান থেকে বললাম যে আম্মা এটা কী বলো, আমি তো আলিয়াকে ফেরেশতা মনে করি। তারপরে আম্মাই সন্দেহটা ঢুকে দেওয়ার পরে আমি তখন পর্যন্ত কিন্তু ওর সাথে আছি। একদিন আমি ওকে না বলে আমার বাচ্চাকে আমি হসপিটালে নিয়ে যাই এবং বাচ্চার সাথে আমার ডিএনএ টেস্ট করাই, এবং ডিএনএ টেস্টের রিপোর্টে আমি যেটা দেখতে পাই যে আলিয়া মূলত আমার, মানে আলিয়ার যে সন্তানটা হয়েছে, আমার সর্বশেষ মেয়েটা, এই মেয়েটা আমার না। সাফিয়া, আমি ওর নাম রেখেছিলাম, সাফিয়া আমার মেয়ে না। মানে আমার সাথে ওর ডিএনএ টেস্ট মিলানোর পরে আমার সাথে ম্যাচ করে নেয়। তখন আমি এত পরিমাণের কষ্ট পাই, এই পর্যন্ত কিন্তু আমি আলিয়াকে কোনো কিছুই বলি না। তখন আমি মানে কি বলবো ওকে, একদিন 2 দিন 3 দিন 4 দিন এরকম যেতে যেতে একদিন আমার সামান্য একটা বিষয় আমি আলিয়ার সাথে ঝগড়া লেগে যাই, এবং ঝগড়া লেগে আমি ওর গায়ে হাত তুলি, প্রচণ্ডভাবে হাত তুলে বলি যে তোর যে লাস্ট যে সন্তানটা হয়েছে সাফিয়া, সাফিয়া তো আমার মেয়ে না। ও আমাকে বলে মানে? আমি বললাম যে সাফিয়ার ডিএনএ টেস্ট আমি করাইছি, সাফিয়ার সাথে আমার ডিএনএ ম্যাচ করে না। তুই আমার জীবনটা নষ্ট করছিস, তোর কারণে আজকে আমার এই পরিণতি, তোর কারণে আমি আমার মা বাবাকে হারাইছি, সব হারাইছি। ও বলে তোমার মা আমার সাথে বেইমানি করছে, এই কথা আমাকে আলিয়া বলে। শুধু এটাই বলে তোর মা আমার সাথে বেইমানি করছে, আমি কিছু করি নাই। এটা বলার পর আমার মা তখন আইসে আলিয়ারে মারতে শুরু করে, তুই এখন আমার ছেলের সাথে আমার ভেজাল লাগাই দিতেছিস, তুই আমার স্বামীর সাথে বিয়ে করে, আমার সন্তানকে বিয়ে করে আবার আমার ছোটো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করলি, এখন তুই আবার আমার দোষ দিতেছিস। মাইরা ওকে আমার মা ঘর থেকে বের করে দেয়। ওকে ঘর থেকে বের করে দেয় হচ্ছে দুপুর 2টা বাজে ও ঘর থেকে বেরিয়ে যায়। আমি সেদিন অফিসেও যাই না। রাত্র প্রায় 11:30 কি 12টার দিকে আমার শাশুড়ি আমাকে ফোন করে বলে বাবা সর্বনাশ হয়ে গেছে। আমি তখন বললাম যে সর্বনাশ মানে মা কী হয়েছে? তিনি আমাকে বলে তোমার বউ আলিয়া ফ্যানের সাথে ফাঁসি দিয়েছে। আমি শুনে অবাক হয়ে গেলাম যে ঠিকই, কী বললেন আপনি? এটা বলে হ্যাঁ, ও ফ্যানের সাথে ফাঁস দিয়েছে, ও মারা গেছে। আমি তখন দৌড়িয়ে গেলাম ওইখানে, যাওয়ার পরে পোস্টমর্টম করার জন্য লাশ নিয়ে গেছে। লাশ পরের দিন সকালবেলা আসছে হসপিটাল থেকে লাশ আসছে, আমি লাশ মাটি দিলাম। আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে শাশুড়ি আমার বউ কেন আত্মহত্যা করলো, কারণটা কি? কারণ আমার শাশুড়ি তো জানে না যে ও আমার সাথে ঝগড়া করে চলে আসছে। আমার দুধের মেয়েটা ছিল আমার সাথে, আমার মেয়ে আসিফা তখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, আসিফ অনেক বড়, এবং আমার যে ছোটো মেয়েটা সাফিয়া তখন ছোট, দুধ খাইতো মায়ের, আর কি এমন অবস্থা। আমার শাশুড়ি আমাকে শুধু একটা কথাই বললো যে আমার মেয়েটা আমার বাসায় এসে খুব কান্নাকাটি করে আমাকে একটা কথাই বললো যে মা আমি একটা চক্রান্তের শিকার, আমি একটা প্রতারণার শিকার হয়েছি মা, এই মুখ আমি আর কাউকে দেখাইতে পারবো না, তুমি আমাকে মাফ করে দিও মা। আর ওর যে ছোটো 2টা বোন ছিল তারাও দুজনেই তখন চাকরি পাইছে, পড়াশোনা শেষ করে তারা চাকরি করতেছে, তারাই তার মাকে চালাইতেছে। আমি বললাম যে আপনি তো চাইলে আমার নামে মামলা করতে পারেন। আমার শাশুড়িকে বললাম, শাশুড়ি বলে না আমার মেয়ে চলে গেছে, আমি তোমার নামে মামলা দিয়ে কী করব। আমার শাশুড়ি আর আমার নামে কোনো মামলা দিল না। আমি বাড়িতে আসলাম। আমার বউ মারা গেল 2015 সালে, 2015তেও মারা গেছে।
15 থেকে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 প্রায় 9 বৎসর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। এই 9 বৎসরে আমি একটাবারও এটা হিসাবটা মিলাইতে পারলাম না যে আলিয়া আত্মহত্যাটা কেন করলো। ওর আত্মহত্যার পিছনে দোষ কি আমার, না আমার মায়ের, না আমার ভাইয়ের, না আমার পরিবারের অন্য কারো, না আলিয়ার নিজের? কেন সে আত্মহত্যা করলো? কেন সে আত্মহত্যা করলো? জাস্ট এই জিনিসটা এই 9টা বছর আমার হৃদয়টাকে কুড়ে কুড়ে খাচ্ছে। না পারতেছি বলতে, না পারতেছি সহ্য করতে। আজকে জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমার ছোটো ভাইরা বিয়ে শাদী করছে, তারা সংসার করছে। একটা কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার ছোটো ভাইরা বলছিল যে আমার বাবা যে সম্পদ তাদের নামে লিখে দিয়েছে তারা আমার নামে সমবন্টন করে দিবে, কিন্তু আমার বাবার কোনো সম্পত্তি তারা আমার নামে সমবন্টন করে নাই। আলিয়া মারা যাওয়ার পর আমার মা আমাকে সেকেন্ড বিয়ে করানোর জন্য চেষ্টা করে, আমি বিয়ে করতে রাজি হই নাই। এবং রাজি না হওয়াতে আমার মা আমাকে ঢাকাতে রেখে আমার ছোটো ভাইদেরকে নিয়ে মা পুনরায় আবারও গ্রামে চলে গেছে। এবং মাকে আমি যখনই বলি যে সম্পত্তির ভাগ আমাকে তো, আমার বাবার সম্পদ, আমার বাবা কিন্তু মারা গেছে আজকে 3 বছর। আমার বাবা করোনাতে মারা গেছে। করোনার সময় আমার বাবার করোনা হয়ে বাবা মারা যায়। তো মা আমাকে তার সম্পত্তির কোনো ভাগ ছোটো ভাইরা আমাকে দেয় নাই, বড় আপু দেয়নি এবং মাও দেয় নাই। আমি কোনো ভাগে পাইনি। যে কোম্পানিতে কাজ করতাম, এখনও একই কোম্পানিতে কাজ করি। এখন কোম্পানির খুব উপরস্থ একজন পর্যায়ে আসছে। মাস শেষে মোটামুটি 1,00,000 টাকার মতো স্যালারি পাই, কিন্তু টাকা দিয়ে কী করব? আমার মনে তো কোনো শান্তি নেই। আমার আব্বার কোম্পানি, 3টা কোম্পানি আছে, আমার 2 ভাই দেখাশোনা করে। তাদের আজকে কয়েকশো কোটি টাকার মালিক তারা, তাদের নিজেদের গাড়ি বাড়ি সবই আছে, বাট আমার কেউ নেই। আমি এখনও গভীর রাতে সময় পেলে আলিয়ার কবরের কাছে গিয়ে কান্না করে আলিয়াকে বলি, আলিয়া কী অপরাধে তুমি চলে গেলা সেটা আমি জানি না, তবে তুমি আমাকে মাফ করে দিও। আমি হয়তো তোমাকে বুঝতে পারিনি। আমার আসিফ, আমার সাফি অনেক বড় হয়েছে ভাইয়া, ওদের জন্য দোয়া করবেন। আমার বড় মেয়েটা আপনার অনেক ভক্ত, আমার সাথেই বসে বসে আপনার গল্পগুলো মাঝে মাঝে শোনে। আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন, ছোটো মেয়েটার জন্য দোয়া করবেন। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত রাজশাহীর ভাই সুমনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আসলে আমার শারীরিক অবস্থাটা খুব একটা ভালো না, যার জন্য হয়তো গল্পটা খুব সুন্দর করে বোঝাতে পারেনি। তবে এই গল্পটা খুবই হৃদয় বিদারক এক কষ্টকর বাস্তব জীবনের গল্প ছিল। বন্ধুরা, আমি সাফিয়া এবং ওর বোন আসিফা দুজনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় করুক। এবং সুমন ভাই আমাকে যে কথাটা লাস্টে বলল যে আলিয়া কেন আত্মহত্যা করলো, আলিয়া আত্মহত্যা করার পিছনে আমার যে কারণটা মনে হয়, সেটা আমার কাছে যেটা মনে হয় সুমন ভাইয়ের মা হতে পারে। আই এম নট শিওর যেহেতু আত্মহত্যা করেছে। তো সেখানে সুমন ভাইয়ের মা আমি ধারণা করছি এই কারণে, কারণ আলিয়া কিন্তু কিছু একটা বলতে চাইছিল যে আমার জীবন নষ্টের পিছনে তোমার মা দায়ী। কিন্তু ওই সময় সুমন ভাইয়ের ভাষ্য মতে তার মা আলিয়ার মুখ চেপে ধরছে এবং আলিয়াকে ধাক্কায় ঘর থেকে বের করে দিচ্ছে। আলিয়ার মুখ থেকে কোনো কিছু শুনতে দেওয়া হলো না। সুমন ভাইয়ের অবশ্যই পরে হলো এই আলিয়ার সাথে যোগাযোগ করা দরকার ছিল যে আসলে তার মা কী করেছে। এবং আলিয়াও কোনো কিছু না বলে দুনিয়া থেকে চলে গেল। আসলে আত্মহত্যা কিন্তু কোনো সমাধান না। আপনি মরে গেলেন একটা সমাধান মনে করছেন, এটা আসলে কোনো সমাধান না। আপনি মরে গিয়ে পুরো জীবনটাই আপনি ধ্বংস করে দিলেন। আপনার জীবন তো শেষ, আশেপাশের মানুষগুলোও শেষ। যেমন আলিয়া মরে গিয়ে তার 2টা মেয়েকে এতিম বানাই দিল। আলিয়া মরে গিয়ে সুমন ভাইয়ের জীবনটা ধ্বংস করে দিল। অথচ না মরে সে যদি তার মায়ের সত্যগুলো সুমন ভাইয়ের কাছে তুলে ধরতো, তাহলে সুমন ভাই হয়তো তার মায়ের কাছ থেকে সরে পুনরায় আবারও আলিয়াকে নিয়ে একটা সংসার বাঁধত। আলিয়া সেই কাজটা করে নাই, সে আত্মহত্যা করে। সেই জন্য যারা আত্মহত্যা করেন তারা এই জিনিসটা মনে রাখবেন, আপনার মৃত্যুতে কারো কিছু যায় আসে না। আপনি মরে যাবেন, আপনি নিজে শেষ হলেন, বরং আপনার আশেপাশের মানুষগুলো আপনি ক্ষতি করে গেলেন, কারো উপকার কিন্তু আপনি করলেন না। আপনি নিজেও ধ্বংস হলেন, আপনার আশেপাশের মানুষগুলোকে আপনি ধ্বংস করলেন। এই জন্য আত্মহত্যা জিনিসটা খুব সহজে অ্যাকসেপ্ট করবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কোনো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।